সাহেব ঘুমিয়েছিলেন। রাত তখন ৩টা। হঠাৎ তার ফোনটি বাজতে শুরু করলো। তিনি ফোনটির নাম্বার দেখে বুঝতে পারলেন কলটি থানা থেকে এসছে। তিনি ফোনটি রিসিভ করে বলতে লাগলেন, কি হয়েছে? এত রাতে কল দিয়েছো কেন? ওপাশ থেকে একজন এসআই বললেন, এখানে নদীর ধারে একটি লোকের লাশ পাওয়া গেছে, আর লোকটিকে খুবই জঘন্যভাবে হত্যা করা হয়েছে। শুভ সাহেব হলেন পুলিশ কমিশনার। এসআইয়ের কথা শুনে শুভ সাহেব বললেন, ঠিক আছে, আমি আসছি। এসআইয়ের সাথে কথা শেষ করে উনি রেডি হয়ে সেই ঘটনাস্থানে চলে গেলেন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখলেন একটি মৃতদেহ ফেলে রাখা হয়েছে। মৃতদেহটি দেখে শুভ সাহেবের শরীর শিউরে উঠল। লোকটিকে ভয়ঙ্করভাবে মারা হয়েছে। তার শরীরে অনেক রকমভাবে অত্যাচার করার দাগ রয়েছে। তার যৌনলিঙ্গ কেটে ফেলা হয়েছে। শুভ সাহেব এসআইকে বললেন, কে বা কারা মেরেছে? কোনো কিছু জানতে পেরেছো? না স্যার, কিন্তু লাশের পাশে এই গিফটের বক্সটি ছিল। ও, আপনাদের তো বলাই হয়নি। এসআইয়ের নাম ছিল রানা। শুভ সাহেব রানার হাত থেকে বক্সটি নিলেন। বক্সটি খুলে তিনি দেখতে পারলেন একটি মেয়ে পুতুল। পুতুলটিকে দেখে মনে হচ্ছে যেন কোনো মেয়েকে ধর্ষণ করলে যেরকম দেখা যায় ঠিক সেই রকম পুতুলটিকে দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো, কাপড় এলোমেলো এবং কাটাছেঁড়ায় দাগ। পুতুলটি দেখে শুভ সাহেব বললেন, রানা, লাস্টটি পোস্টমর্টমের রিপোর্টের জন্য পাঠিয়ে দাও। দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা খুনির বিরুদ্ধে। রানা ঠিক আছে বলে সেখান থেকে চলে গেল। আকাশ ঘুম থেকে উঠে দেখতে পেল ৯টা বেজে গেছে। হ্যাঁ, আমাদের গল্পের নায়ক আকাশ। আকাশের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। সে এতিম, তার এই পৃথিবীতে কেউই নেই। আকাশ এবার অনার্স সেকেন্ড ইয়ারে। সে টুকটাক কিছু কাজ করে তার জীবিকা বহন করে। তার বাড়িওয়ালার ছোট ছেলেকে পড়ায়। তার সুবাদে ছাদের একটি রুম এসে থাকে। তার বড়লোকদের মতো এত দামি দামি পোশাক নেই। আকাশ তাড়াহুড়ো করে রেডি হয়ে ভার্সিটির জন্য বের হলো। আকাশ যখন ভার্সিটিতে প্রবেশ করলো, সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। দেখ দেখ কি খ্যাত যাচ্ছে। এসব খ্যাতগুলো যে কিভাবে ভার্সিটিতে চান্স পাই বুঝতেই পারি না। আকাশ এই কথাগুলোতে কিছুই মনে করলো না, কারণ সেই কথাগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। কলেজ লাইফেও তার এই কথাগুলো অনেক শোনা লেগেছে। সে ভাবছিল ভার্সিটিতে সবাই তাকে ভালো চোখে দেখবে, কিন্তু এখানেও তাকে সেই ক্ষেত উপাধি দিয়ে শুনতে হলো। আকাশের গায়ের পোশাক দেখে কেউ তার সাথে কথা বলতে চাচ্ছে না। তার একটু সাহায্য প্রয়োজন ছিল, কারণ সে তার ক্লাসটি খুঁজে পাচ্ছে না। আকাশ মনে মনে ভাবছে আর তার ক্লাসরুম খুঁজছে। আমাদের সমাজটা এমন কেন? আমি এতিম ক্ষেত, দেখতে আমার গায়ে ভালো পোশাক নেই বলে আচ্ছা আমাকে এতটুকু সাহায্য করলো না কেউ। যেমন একটি মেয়ে ধর্ষণ হলে তাকে কেউ দেখতে পারে না, আর সেই মেয়েটি কি ইচ্ছা করে ধর্ষিত হয় নাকি? তেমনি আমিও কি ইচ্ছে করে এতিম হয়েছি? এই কথা ভাবতে ভাবতে আকাশ তার ক্লাসরুম খুঁজতে থাকলো। সে খুব কষ্ট করে তার ক্লাসরুম খুঁজে পেল। আকাশ ক্লাসে ঢুকে দেখে সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। তাই আকাশ পিছনের দিকে একটা বেঞ্চের কোনায় গিয়ে বসলো। হঠাৎ ক্লাসরুমে একে একে ৬জন ছেলে প্রবেশ করলো। তাদের দেখেই বোঝা যাচ্ছে বড়লোক বাবার বখাটে ছেলে। আকাশ খেয়াল করলো তাদের ভেতর একটি ছেলে তার দিকে চোখ লাল করে তাকিয়ে রয়েছে। আকাশ শান্ত ভঙ্গিতে বলল, কি হয়েছে ভাইয়া? কোনো সমস্যা? এই কুত্তার বাচ্চা, তুই আমার বেঞ্চে বসেছিস কেন? জানিস না এই বেঞ্চে বসা নিষেধ? ৬জন ছেলের মধ্যে একজন ছেলের নাম ছিল জিহাদ। সেই ৬জন ছেলের নাম হলো জিহাদ, সুদীপ, মাহাথির, আবু, রাকিব এবং শিহাব। জিহাদ খেয়ালই করেনি এই ছেলেটি নতুন। তখনই পাশ থেকে একটি ছেলে জিহাদকে বললে, জিহাদ ভাই, ও নতুন, ও বুঝতে পারে নাই, ওকে মাফ করে দেন। পাশ থেকে এই কথাগুলো বলা ছেলেটির নাম ছিল শরীফ। তখন জিহাদ আকাশকে ভালোভাবে দেখে বুঝতে পারলো ছেলেটি আসলেই নতুন। আজ নতুন বলে বেঁচে গেলি, এরপর থেকে এই বেঞ্চে বসলে তোকে আর বসার মতো অবস্থায় রাখবো না। জিহাদ আকাশকে ধাক্কা মেরে বসিয়ে দিয়ে সেই বেঞ্চে বসে পড়ল তার বন্ধুদের নিয়ে। আকাশ আর শরীফ একসাথে একই বেঞ্চে বসলো। হাই, আমি শরীফ। শোনো, ওদের সাথে বেশি লাগতে যেও না। এই ভার্সিটির ওরা প্রকারের ছেলে। আমরা কি বন্ধু হতে পারি? আকাশ শরীফের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, আমার মতো খ্যাতের সাথে বন্ধুত্ব করবে? তোমাকে নিয়ে তো সবাই হাসাহাসি করবে। শরীফ আকাশের কথা শুনে একটু মুচকি হাসলো। কে বলেছে তুমি ক্ষেত? আর হ্যাঁ, মানুষের বাইরের দিকটা দেখে বন্ধুত্ব করি না। তোমাকে দেখে মনে হলো তোমার মনটা অনেক ভালো, আর তুমি অনেক শান্ত ছেলে, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। ফিরিয়ে দেবে আমাকে? আমি কি তোমার বন্ধু হওয়ার যোগ্য নই? না না, কি বলছো? বরং আমি তোমার বন্ধু হবার যোগ্য নই। আমি একজন এতিম ছেলে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। বন্ধু যখন হয়েছিস তখন কিন্তু তুই করে বলতে হবে। আর হ্যাঁ, এদের কথায় পাতা দিস না, এখানে তোকে অনেকে অপমান করবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, তুই আমাকে সবসময় পাশে পাবি। আকাশ শরীফের কথা যতই শুনছে ততই অবাক হচ্ছে।
আকাশ হ্যাঁ সম্মতি দিয়ে মাথা নাড়ালো। তারপর দুজন মিলে সব ক্লাস করে যে যার বাড়ি চলে গেল। এদিকে পুলিশ অনেক তদন্ত করেও এমন কোনো প্রমাণ পায়নি যাতে খুনিকে চিহ্নিত করা যায়। রানা শুভ সাহেবের কেবিনে যেয়ে দেখলেন শুভ সাহেব অনেক চিন্তিত হয়ে বসে আছেন। কি হয়েছে স্যার? আপনি এত চিন্তিত কেন? কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, অনেক বড় সমস্যা হয়েছে। আপনি জানেন লাশটা পাওয়া গেছে সে কে? সে হলো বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজনের ছেলে। সে তার পাওয়া লাগিয়ে পুলিশের উপর চাপ সৃষ্টি করেছে। যে করেই হোক সেই খুনিকে আমাদের ধরতেই হবে। জি স্যার, আমরা আমাদের সম্পূর্ণ দিয়ে চেষ্টা করব। আশা করি খুনিকে খুব শীঘ্রই ধরতে পারবো। এই কথাগুলো বলে রানা শুভ সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে তার কেবিন থেকে চলে গেল। সেই হত্যাকাণ্ড ঘটায় কিছুদিন পর একজন ব্যক্তি রাতে একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে রাস্তার পাশে একটি জায়গায় দেখতে পেল একটি লাশ পড়ে আছে। সে অনেকটাই ভয় পেয়ে পুলিশকে ফোন করলো। সেখানে রানা ও শুভ সাহেব চলে গেলেন। তারা ঘটনাস্থলে পৌঁছে দেখলেন একটি লাশ পড়ে আছে। তারা লাশটিকে পর্যবেক্ষণ করে দেখতে পেল আগের লাশের মতোই ইলাস্টিক হত্যা করা হয়েছে। খুবই নিখুঁতভাবে হত্যা করা হয়েছে, কোনো প্রমাণই খুনি রাখেনি। সেই আগের মতো একটি গিফট বক্স রাখা লাশের পাশে। সেটি খুলে শুভ সাহেব দেখলেন সেই আগের মতোই একটি পুতুল। পুতুলটিকে দেখে মনে হচ্ছে যেন একটা ধর্ষিতা মেয়ের প্রতিচ্ছবি। এবার শুভ সাহেব আরও টেনশনে পড়ে গেলেন। দুটো খুন হয়ে গেল, কিন্তু খুনির বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া গেল না। তার পরের দিন সকালে আকাশ তার ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আকাশ ভার্সিটিতে এসে শরীফের সাথে একটি জায়গায় বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ একটি মেয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম ভাইয়া, এই ডিপার্টমেন্টের ক্লাসরুমটি কোন দিকে বলতে পারবেন? আকাশ মেয়েদের সাথে বেশি কথা বলে না, তাই সে মাথা নিচু করে চুপ করে বসে আছে। পাশ থেকে শরীফ বলল, কোন ইয়ারে পড়েন আপনি? আপনাকে তো আগে কখনো দেখিনি ফার্স্ট ইয়ারে। না, আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আর আমি এখানে ট্রান্সফার নিয়ে এসেছি। রিয়া হলো আমাদের গল্পের নায়িকা। রিয়া আকাশদের সাথে একই সাথে পড়ে, অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ারে। বাকি ব্যাপারে আমরা আস্তে আস্তে জানতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে। শরীফ রিয়াকে তাদের ক্লাসরুমটি দেখিয়ে দিল। রিয়াকে শরীফ ক্লাসরুম দেখিয়ে দেওয়ার পরে আকাশকে বলল, বন্ধু, মেয়েটা অনেক সুন্দর না? আমাদের ক্লাসে পড়ে কিন্তু। কোন মেয়েটা? আরে এদিকে ওদিকে কোথায় দেখাচ্ছিস? যেই মেয়েটা কেবল আমাদের কাছে ক্লাসরুমটার কথাই জিজ্ঞেস করেছিল তার কথা বলছি। আচ্ছা, তুই মেয়েটির দিকে তাকাসনি? মানে আসলে না, তাকাইনি। এরপর তারা দুইজন একটু গল্প করে ক্লাসরুমে চলে গেল। ক্লাসরুমে যে শরীফ দেখলো সেই মেয়েটি বসে আছে। এ আকাশ, দেখ দেখ, ওই মেয়েটি একটু আগে আমাদের কাছে ক্লাসরুমের কথা জিজ্ঞেস করেছিল। আকাশ ঠিক মতো না তাকিয়ে বলল, ও আচ্ছা ঠিক আছে, এবার আয় বসি, না হলে স্যার চলে আসবেন এখনই। তারপরই স্যার চলে আসলেন। আজ সাথে আরেকটি ছেলেও এসছে। স্যার ছেলেটিকে দেখিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই হলো রাহাত, আজ থেকে তোমাদের সাথে পড়বে। আর রিয়া মা, তুমি একটু দাঁড়াও। ও হলো রিয়া। রিয়াও আজ থেকে তোমাদের ক্লাসমেট। আমি আশা করছি তোমরা ওদের সাথে মিলেমিশে পড়াশোনা করবে। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। আকাশ, তুমিও দাঁড়াও। ও হলো আকাশ, ও তোমাদের নতুন ক্লাসমেট। তারপর আকাশ রিয়া ও রাহাতকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে ক্লাস শুরু করলেন। ক্লাস প্রায় অর্ধেক শেষ হবার পর জিহাদ ও জিহাদের বন্ধুরা এলো। তারা স্যারের কাছে অনুমতি না নিয়েই ক্লাসরুমে প্রবেশ করে বসে পড়লো। স্যারও তাদেরকে কিছুই বলতে পারেন না, কারণ তাদের বাবার অনেক পাওয়ার। দেখতে দেখতে আজকের দিনের মতো সকল ক্লাস শেষ হয়ে গেল আকাশদের। ক্যাম্পাসে বসে জিহাদ ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছে ও মেয়েদের ইফটিজিং করছে। আচ্ছা জিহাদ, শিহাবাজ আসলো না কেন? ওর ফোন বন্ধ, তুই কি কিছু জানিস? না তো, আমি তো কিছু জানি না। আমি ওর সকাল থেকে অনেকবার কল দিয়েছি ওকে, কিন্তু ফোন বন্ধ বলছে। আচ্ছা চল ওর বাসায় যাই, গিয়ে দেখে আসি ওর কি হয়েছে। ইতিমধ্যে শিহাবের বাড়ি খবর চলে গেছে শিহাব মারা গেছে। তাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। হ্যাঁ, রাতে যে লাশ পাওয়া গেছে সেটা শিহাবের লাশ ছিল। শিহাবের বাসার লোকেদের মনে কালো মেঘ জমে আছড়ে পড়ছে বৃষ্টি। তার মা তো কান্না করতে করতে অনেক জনসেবামূলক কাজ করতে দেখেছিল। সেখান থেকে রিয়া আকাশকে পছন্দ করত। কাল কখন সে ভার্সিটিতে এসে আকাশকে দেখেছিল, সে মনে মনে অনেক খুশি হয়েছিল। সে তার ক্লাসরুম জানা সত্ত্বেও আকাশের কাছে জিজ্ঞেস করেছিল তার ক্লাসরুমটি কোথায়, কিন্তু আকাশ তার দিকে একবারও ফিরেও তাকায়নি। রিয়া খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেল ক্যাম্পাসের একটি গাছের নিচে একটি ছেলে বসে আছে। রিয়া তার দিকে এগিয়ে গেল। ছেলেটি রিয়ার উল্টো পাশে মুখ করেছিল, তাই রিয়া তার চেহারা দেখতে পাচ্ছিল না। রিয়া যখন ছেলেটির সামনে গেল, সে দেখলো ছেলেটি রিয়াদ। রিয়া দেখলো রিয়াদ একটু চমকে একটু কাগজ সে লুকানোর চেষ্টা করছে। আরে রিয়াদ, তুমি এখানে কি করছো? আর তোমার হাতে কি? রিয়াদের কথা শুনে অনেকটাই চমকে গেল। সে নিজেকে স্বাভাবিক করে বলল,
আসলে আমার একা থাকতে ভালো লাগে না, এই জন্য আমি এখানে বসে আছি। আর আমার হাতে একটা চিঠি ছিল। বাহ, 1-2 দিন আসতে না আসতেই প্রেমপত্র পেয়ে গেলে? তা ভালোই তো। কই দেখাও আমাকে, কি লিখেছে? না, এটা আমার পার্সোনাল চিঠি। আর হ্যাঁ, এটা কোনো প্রেমপত্র নয়, এটি আমার এক দূর সম্পর্কের আত্মীয় পাঠিয়েছে। এগুলো বলে রিয়াদ সেখান থেকে চলে গেল। রিয়াদকে যেতে দেখে রিয়া একটু মুচকে আসলো। সেই হাসিতে লুকিয়ে আছে অনেক রহস্য। রিয়াদ থেকে কিছু দূরে এসে একজনকে কল করলো। আমি চিঠিতে দেখেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে। একটি মেয়ে আমাকে এই চিঠিটি পড়তে দেখেছিল, কিন্তু ওই চিঠিতে কী লেখা ছিল এটা সে জানতে পারেনি। আমি তার দেখার আগেই সরিয়ে ফেলেছি। আমি চিঠিতে দেখেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। একটি মেয়ে আমাকে ওই পড়তে দেখেছিল। তাহলে আমাদের কি হতো তুমি ভাবতে পারছো? সাবধানে থেকো। ঠিক আছে, আমি সাবধানে থাকবো। কথা শেষ করে পেছন ফিরে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। সে অনেকটাই ভয় পায়। মনে মনে ভাবতে থাকে, এই রিয়া কিছু শুনে ফেলেনি তো? বেশি কিছু না ভেবে রিয়াকে প্রশ্ন করে, আরে রিয়া, তুমি এখানে কি করো? না, আসলে তোমার কাছে আমি যে জন্য এসেছিলাম সেটা তো বলাই হয়নি। আসলে তুমি কি আকাশকে দেখেছো? আমি খুঁজে পাচ্ছি না ওকে। আকাশ মনে হয় আজ আসেনি, আর যদিও সে এসে থাকে আমি তাকে দেখিনি। চলুন এবার একটু রিয়াদের সম্পর্কে জেনে নেই। রিয়াদ আকাশের মতোই এতিম। তারও এই দুনিয়াতে আপন বলতে কেউই নেই। সে কিছু টুকটাক কাজ করে, তার জীবিকা বহন করে। যেহেতু আকাশের মতোই রিয়াদেরও একই অবস্থা, তাই আকাশের মতো রিয়াদকেও সবাই অবহেলা করে। রিয়া বাসায় এসে সোজা তার রুমে চলে গেল। মনটা আজকে খুব একটা ভালো নেই, কারণ সে তার ভালোবাসাকে আজ দেখতে পারেনি। তাকে না দেখলে তার জন্য একটু মুহূর্তও কাটে না। কিন্তু সে অন্য একটি জিনিস ভেবে একটু খুশি হয়েছে, যেটা কি তা আমরা এখনো জানি না, কিন্তু গল্পের সাথে থাকলে জানতে পারবো। পরের দিন রিয়াদ ভার্সিটিতে গেল। গিয়ে সে আকাশকে গাছের নিচে বসে থাকতে দেখলো। সে আকাশের কাছে গেল। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? একটু আগ পর্যন্ত ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। মানে আমি ঠিক বুঝলাম না। আপনার বোঝা লাগবে না। কি করছেন এখানে? কবিতা পড়ছি, আর এই নির্জন প্রকৃতিও অনুভব করছি। আমাকেও শোনান না একটু কবিতা। আজি বাদল ঝরে মোর একেলা ঘরে, হাই কি মনে পড়ে মন এমন করে। হাই এমন দিনে কে নির্হারা পাখি, যাও কাটিয়া কোথায় কোন সাথীরে ডাকি। তোর শেঙেতে পাখা কোনো কুল ছড়ে, আয় ঝড়ের পাখি আয়ে একা বকে। আই দিবরে আশয় মোর কখন দুয়ে, আয় রচিব কুয়ার আজ নতুন করে। বাহ, অনেক সুন্দর। আচ্ছা, আপনি এখানে একা বসে আছেন কেন? আপনার বন্ধু আসেনি? না, এখনো আসেনি। আচ্ছা, আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি খ্যাত একটা মানুষ, আমার সাথে কথা বলতে দেখলে সবাই আপনাকে উপরে হাসবে। তুমি নিজেকে খ্যাত ভাবো কেন? তুমি তো অনেক সুন্দর একটা ছেলে, তোমার মন অনেক সুন্দর। একটু কথা বলতে না বলতেই বুঝে গেলেন আমি সুন্দর, তোমার মন সুন্দর। আসলে আমি মানুষ খুব তাড়াতাড়ি চিনে ফেলেছি, সঠিক মানুষকেই চিনি। সবসময় মানুষটি সঠিক হবে এমন নয়, কিছু কিছু সময় তাড়াহুড়ো করলে পরে তার শাস্তি ভোগ করতে হয়। হ্যাঁ, তোমার কথাটাও ঠিক, কিন্তু এই ক্ষেত্রে আমি ঠিক মানুষই চিনেছি। আকাশ একটু বিরক্ত হয়ে উঠে চলে যাচ্ছিল। আকাশ চাইছিল রিয়া যেন তার সাথে কথা না বলুক, কারণ রিয়া যে দিন থেকে ভার্সিটিতে এসেছে সেদিন থেকে আকাশ লক্ষ্য করেছে রিয়া তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আর আকাশ এটি মোটেও পছন্দ করে না। আকাশ চলে যাচ্ছিল দেখে রিয়া পিছন থেকে তার হাতটি ধরলো আর বলল, আমরা কি বন্ধু হতে পারি? কথা দিচ্ছি খুব ভালো বন্ধু হয়ে থাকবো। আকাশ প্রথমে না করলেও রিয়ার জোরাজোরিতে হ্যাঁ বলতে বাধ্য হয়। এদিকে মাহাতিকে রিমান্ডে নেওয়া হয়েছিল, কিন্তু সে একটি কথাই বলে যাচ্ছে, সে কোনো খুন করেনি। তাই রানা অতিষ্ঠ হয়ে শুভ সাহেবের কাছে গেলেন। স্যার, মাহাতি তো কোনো স্বীকারোক্তি দিচ্ছে না। স্যার, আমরা এখন কি করব? যে করে হোক সত্যি কথা বের করে ওর মুখ থেকে। স্যার, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? স্যার, ওকে বাইরে নিয়ে যদি আমরা বলি ওকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলতে যাচ্ছে, মরার ভয়ে যদি সত্যি কথাটা বলে দেয়? ঠিক আছে, তবে তাই করো, কিন্তু একটা কথা মনে রেখো, যেন কিছু না হয়। ওকে স্যার। তারপর রানা সাহেব মাহাতিকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তারা দেখলেন সামনে কে বা কারা গাছ কেটে রাস্তা বন্ধ করে রেখেছে। গাড়িটি সেই গাছের সামনে থামলে হঠাৎ করে গাড়ির আশপাশ থেকে
গ্যাস বের হতে থাকে। তারপর কারোরই আর কিছু মনে নেই। রানা সাহেব চোখ খুলে দেখলেন তিনি একটি রুমে রয়েছেন। তিনি ভালো করে তাকিয়ে দেখলেন এটি হাসপাতাল রুম। তাকিয়ে দেখলেন শুভ সাহেব বসে আছেন। একটি চিন্তিত দেখা যাচ্ছে তাকে। তাকিয়ে চিন্তিত দেখে রানা সাহেব বললেন, কি হয়েছে স্যার, আপনি এত চিন্তিত কেন? একটা খারাপ খবর আছে। তোমরা যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন কে বা কারা মাহাতিকে তুলে নিয়ে গেছে। উপর থেকে অনেক স্রাব আসছে, কারণ ওটা কোনো অফিসিয়াল কাজ ছিল না। আমাদের নিজ ইচ্ছায় আমরা ওকে বাইরে বের করেছিলাম। আচ্ছা, তোমার কি কিছু মনে আছে? রানা সাহেব এবার পুরো ঘটনাটি খুলে বললেন শুভ সাহেবকে। শুভ সাহেব সব শুনে তিনি এটা ভেবেছিলেন যে মাহাতিরের কোনো লোকই মাহাতিকে বাঁচানোর জন্য তুলে নিয়ে গেছে। কয়েকদিন পর রিয়া ও আকাশ একসাথে কথা বলছে। আচ্ছা আকাশ, তুমি কাউকে ভালোবাসো? হঠাৎ এমন প্রশ্ন করলে কেন? আরে যেটা বলেছি সেটার উত্তর দাও না, উল্টো প্রশ্ন করছো কেন? না, আমি কাউকে ভালোবাসি না। এতিমের কাউকে ভালোবাসা মানায় না। ঠোঁটের কোণে মুচকি হাসি রেখে আকাশ রিয়াকে এই কথাগুলো বলল। রিয়া একটু রাগী মুখ নিয়ে বলল, কেন কেন ভালোবাসা যাবে না? সবারই অধিকার আছে ভালোবাসার। আচ্ছা, কেউ যদি এখন তোমাকে বলে তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি করবে? আমার মতো একটা এতিম ছেলেকে কেই বা ভালোবাসবে? যদি বলি আমি তোমাকে ভালোবাসি, আমাকে কি তুমি গ্রহণ করবে? যা হবার নয় তা ভেবে লাভ নেই। এই বলে রিয়াকে আর কিছু বলতে না দিয়ে আকাশ উঠে চলে গেল। আকাশ সোজাসুজি না বলতে পারত। কিছুদিন রিয়ার সাথে ঘোরাফেরা করে রিয়ার জন্য একরকম মায়া কাজ করছে। অন্যদিকে মাহাতি চোখ খুলে দেখে সেটি বন্ধ করে রয়েছে। সে আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো বাইরে এখন অন্ধকার। ঘরে একটি বাল্ব ছাড়া সূর্যের কোনো আলোর সিটে ফোটাও নেই। হঠাৎ করে দরজা খুলে দুজন লোক প্রবেশ করলো। মাহাতি চোখে মুখে ভয়ের ছাপ রেখে তাদের দিকে তাকালো। সে আরো ভয় পেয়ে গেল আর অনেকটা অবাকও হলো, কারণ তার সামনে করে দাঁড়িয়ে আছে রিয়াদ। কিন্তু রিয়াদের সাথে আরেকজন কে আছে, তাকে মাহাতি চিনতে পারলো না। মাহাতি অবাক হয়ে বলল, রিয়াদ, তুই এখানে? ভাই, আমাকে তুই বাঁচা। কে বা কারা আমাকে এখানে কিডন্যাপ করে এনেছে? রিয়াদের প্রথম দিন যখন স্যার তাকে পরিচয় করিয়ে দিচ্ছিল তখন মাহাতি রিয়াদকে দেখেছিল। রিয়াদ মাহাতির মুখে সজোরে চেপে ধরে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোকে কে বা কারা না আমরা এনেছি এখানে? কি রে, তুই এনেছিস? কিন্তু কেন? দেখবি কেন? এটা বলে রিয়াদ মাহাতির সামনে থাকা টিভিতে একটি ভিডিও ওপেন করলো। সেখানে দেখানো হচ্ছিল আগের দুইটি খুন কিরকম নির্মমভাবে করা হয়েছে, কত কষ্ট কত অত্যাচার দিয়ে তাদেরকে মারা হয়েছে। আর তা করছে রিয়াদ ও রিয়াদের সাথে থাকা মুখোশধারী সেই ব্যক্তি। মার্থি ভালোভাবে খেয়াল করে দেখলো ভিডিওতে যেই ঘরের মধ্যে তাদের অত্যাচার করা হচ্ছে, ভাবে জানতে পেরেছিল আকাশের কালো রং অনেক পছন্দ। ভার্সিটিতে এসে সে শুধু আকাশকেই খুঁজছে। আশেপাশের মানুষজন তার দিকে যে মুগ্ধভাবে চেয়ে আছে সেটার দিকে তার কোনো খেয়াল নেই। অবশেষে সে আকাশকে দেখতে পেল। আকাশ, কেমন আছো? আকাশ পিছন ফিরে রিয়াকে দেখে যেন আর চোখ সরাতে পারছে না, যেন তার সামনে কালো শাড়িতে কোনো এক পরী দাঁড়িয়ে আছে। রিয়া আকাশকে এইভাবে তাকিয়ে থাকতে একটু লজ্জা মাখা মুখ নিয়ে বলল, কি দেখছো এভাবে তাকিয়ে? তোমাকে, শুধু তোমাকে, যেন এক পরী দাঁড়িয়ে আছে আমার সামনে। পরক্ষণেই আকাশ কি বলল সেইটা ভেবে সে তার জিহ্বায় কামড় দিল। আর রিয়া তো লজ্জায় শেষ। রিয়া এইভাবে আরো খুশি হলো যে সে আকাশের চোখে সুন্দরী হতে পেরেছে। তার ভালোবাসার মানুষ তাকে পরী বলেছে। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি আমার সাথে ওইদিকে যেতে পারবে? কি কথা বলবে যা এখানে বলা যাবে না? ওইদিকে গেলেই বুঝতে পারবে কি কথা বলবো। আকাশ ও রিয়া ক্যাম্পাসের একটু সাইডে হাঁটছিল। এদিকে তেমন কেউ আসে না। আশেপাশে 4-5টার মতো, তারাও দুজনে চুপ হয়ে আছে। হঠাৎ রিয়া নীরবতা ভেঙে আকাশের সামনে হাঁটু গেড়ে হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে বলল, বৃষ্টি নামুক আজ মুসুম ধারে, আসলে পড়ুক জল মন কিনারে, উজান পেয়ে তুমি এলে গল্প ছুঁয়ে যেন ডাক দিলে, ভেজা ভেজা পায়ের ছাপে বাসা খোঁজে অবাধ্য চড়ুই, সেই বাসাটা তোমার মনে, ঠাঁই দিবে কি তোমার মন গহিনে অবাধ্য চড়ুইকে? ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। আকাশ রিয়ার কথা শুনে কি বলবে তা কিছুই ভেবে পাচ্ছে না। তখন আকাশের ফোনে একটি কল এলো। আকাশ ফোনটা ধরলো। ফোনের ওপাশ থেকে ওই পাশের মানুষটা কি বলছে তা কিছু শুনতে পারছে না রিয়া। আকাশ ওই পাশের মানুষটার কথা শুনে কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল। আকাশের এই অবহেলিত জীবনে রিয়ার মতো এত সুন্দরভাবে জীবনযাপন করা মেয়েকে জড়িয়ে সে রিয়াকে জীবন নষ্ট করতে চায় না। কিন্তু তার মনের ভিতর কোনো না কোনো এক জায়গায় রিয়ার জন্য ভালোবাসা আছে।
আকাশ একটু চুপ থেকে রিয়াকে উঠিয়ে বলল, প্রেমে পড়ার আগে আমরা বাস্তবটা জানতে শিখি, প্রেমে পড়লে বাস্তবটা বুঝতে শিখি, আর বিচ্ছেদ হলে বাস্তবটা আর মানতে পারি না। এই জন্য সে বাস্তবতা আসার আগেই শুরুটা না হলেই ভালো। তুমি আমার বন্ধু হতে চেয়েছিলে, এজন্যই তোমার পাশে ছিলাম। আমি জানতাম না তোমার মনে আমার জন্য এই অনুভূতি জন্মেছে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভালোবাসি না। এই বলে আকাশ সেখান থেকে চলে গেল, আর রিয়া সেখানেই কাঁদতে লাগলো। আকাশ তার দিকে একবারও তাকায়নি। রিয়া সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। রিয়া যখনই ভার্সিটির ক্যাম্পাস থেকে বের হবে তখনই জিহাদ তার হাত ধরে টেনে দেয়। কোথায় যাচ্ছ সুন্দরী? আমাদেরও নিয়ে যাও। আমার হাত ছেড়ে দে জিহাদ, ভালো হবে না কিন্তু। তাহলে ভালোটাই দেখি। এই বলে জিহাদ রিয়ার শাড়ির আঁচলে হাত দিতে গেলে হঠাৎ আকাশ রিয়াকে টান মেরে তার নিজের কাছে নিয়ে নেয়, আর জিহাদকে উদ্দেশ্য করে বলে, মেয়েদের সম্মান করতে শেখো, তোর জন্ম একজন মেয়ে দিয়েছে। জিহাদ রেগে আকাশকে মারতেই যাবে, ঠিক তখনই ভার্সিটির গেট দিয়ে পুলিশের গাড়ি ঢুকলো। গাড়ি থেকে এসআই বেরিয়ে এসে জিহাদ ও তার বন্ধুদের কাছে এসে বললেন, এখানে কি হচ্ছে? এত মানুষ কেন এখানে? তেমন কিছু না অফিসার, আপনি আপনার কাজে যান। আমি আমার কাজ করতে এসেছি, আমাদের সাথে একটু থানায় যেতে হবে। আমাদের থানায় যেতে হবে কেন? শিহাব হত্যা মামলায় আরও কিছু জানার বাকি আছে আমাদের, তাই তোমাদেরকে যেতে হবে। জিহাদ এক প্রকার বাধ্য হয়ে রানা সাহেবের সাথে গেল। যাওয়ার আগে জিহাদ আকাশকে চোখ রাগিয়ে গেল। আজকের মতো বেঁচে গেলি। এতক্ষণ রিয়া আকাশের দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছিল। রিয়া মনে মনে ভাবছে, কেউই জিহাদকে ভয় করানোর জন্য আমাকে বাঁচাতে আসলো না, কিন্তু আকাশ কিছু না ভেবেই আমাকে বাঁচাতে এসেছিল। তাহলে কি আকাশও আমাকে ভালোবাসে? এই কথাটা ভেবে একটু শান্তি পেল। আকাশ এবার তার হাত ছেড়ে চলে যেতে লাগলো। রিয়া পিছন থেকে বলল, কেন বাঁচালে আমাকে? তোমার যদি কিছু হয়ে যেত? তুমি রিয়া, এই জন্য আমি তোমাকে বাঁচাইনি। তোমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে আমি তাকে বাঁচানোর চেষ্টা করতাম। এই বলে আকাশ সেখান থেকে চলে গেল। আর রিয়ার মনে যেন আবার কালো মেঘ জমতে শুরু করলো। এখনই মনে হয় উঠে চলে যাচ্ছিল। তখনই রিয়ার আকাশের পেছন থেকে তার হাত ধরলো আর বলল, কেন আমার সাথে এমন করছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। রিয়া, আমার হাত ছেড়ে দাও, আমি তোমাকে ভালোবাসি না। আকাশ, তুমি আমাকে কেন ভালোবাসবে না? আমার মধ্যে কি নেই বলো? আমি কি দেখতে অসুন্দর? আমার কি টাকা নেই, নাকি আমি শারীরিকভাবে কোনো দিক দিয়ে অক্ষম? দেখো রিয়া, তুমি কোনো দিকেই অক্ষম নয়। তুমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমাকে মাফ করে দিও। এই বলে আকাশ সেখান থেকে চলে গেল। রিয়া সেখানে আর থাকলো না। আজ রিয়া কাঁদেনি, কারণ সে আবার চেষ্টা করবে। সে এত সহজে হার মেনে নিবে না। রাত 1টা, ফোন আবার বেজে উঠেছে। শুভ সাহেব এত রাতে ফোন এসেছে দেখে একটু ভয় পেয়ে গেলেন। 2 দিন আগে থেকে মাহাতি নিখোঁজ। জিহাদের সেদিন আবার উঠিয়ে আনার পরও কোনো কিছু জানা যায়নি মাহাতির ব্যাপারে। শুভ সাহেব ফোন ধরলেন। ফোনের উপাস থেকে রানা সাহেব বললেন, স্যার, মাহাতিরের লাশ পাওয়া গেছে। কি বলছো? রানা কোথায়? ভার্সিটির পাশে একটি মলার স্তূপের উপরে তার লাশটি পাওয়া গেছে। স্যার, লাশটিকে আগের 2টা লাশের চেয়েও বেশি অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। মাহাতিরের শরীরের চামড়া উঠিয়ে ফেলা হয়েছে, আর লাশের পাশে সে আগের মতোই একটি গিফটের বক্স রাখা আছে। আচ্ছা, আমি আসছি সেখানে। ফোনটি রেখে রেডি হয়ে ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হলেন। ঘটনাস্থানে পৌঁছে শুভ সাহেব রানার সাথে দেখা করলেন। রানা সাহেব শুভ সাহেবের হাতে একটি বক্স ধরিয়ে দিয়ে বললেন, স্যার, বক্সটি এখনো খুলে দেখেনি, আপনি দেখে নিন স্যার। শুভ সাহেব বক্সটি খুললেন। সেই বক্সে আগের মতোই পুতুল রয়েছে, কিন্তু এবারের বক্সের পুতুলটির উপর নির্যাতন যেন আরো ফুটে উঠেছে। পুতুলটির শরীরে আরো কাটাছেঁড়ার দাগ। রানা সাহেব পুতুলটি দেখে বললেন, স্যার, আমার মনে হচ্ছে খুনি এই পুতুলি দ্বারা আমাদের কিছু বোঝাতে চাচ্ছে। হ্যাঁ রানা, তুমি ঠিক বলেছ, কিন্তু কি বোঝাতে চাচ্ছ এখানে? স্যার, সেটাই তো বুঝতেই পারছি না। এইসব কিছু আড়াল থেকে একজন দেখছিল। হ্যাঁ, সে আর কেউ নয়, সে হলো রিয়াদ। হঠাৎ তার কাঁধে একজনের হাত পড়লো। রিয়াদ পিছনে তাকিয়ে দেখে রিয়া তার কাঁধে হাত দিয়েছে। রিয়াদ হঠাৎ এই সময় রিয়াকে দেখে অনেকটাই চমকে যায়। ভীতু স্বরে বলে, আরে রিয়া, তুমি এখানে এত রাতে কি করছো? আমার তো একই প্রশ্ন, তুমি এত রাতে এখানে কি করছো? পুলিশ কমিশনার শুভ সাহেব আমার বাবা, তাই আমি তার সাথে এসেছি। রিয়াদ এবার আরো ভয় পেয়ে বলে, ভয় ভয় বলল, আসলে আমি এখান থেকে হাঁটছিলাম, হঠাৎ করে অনেক মানুষই ভিড় দেখলাম,
তাই দেখে চেষ্টা করছিলাম সেখানে কি হচ্ছে। ও আচ্ছা, বাসায় চলে যাও, এত রাতে একা একা হাঁটাচলা করা ঠিক নয়। তারপর পুলিশ মাহাতির লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। রানা সাহেব থানায় এসে ভাবতে থাকেন এই 3টি হত্যাকাণ্ডের মধ্যে একটা মাত্রই সম্পর্ক রয়েছে, আর তা হলো তারা 3 জনই বন্ধু ছিল। তারা যাই কাজ করতো একসাথে সবাই মিলে করত। রানা সাহেব ভাবতে লাগলেন, আচ্ছা এমন নয় তো বন্ধুরা মিলে কারো ক্ষতি করেছে আর সেই এদেরকে একে একে মেরে প্রতিশোধ নিচ্ছে? রানা সাহেব এই ভেবে শুভ সাহেবের কাছে গেলেন। শুভ সাহেবকে সব খুলে বললেন। শুভ সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি পুরনো ফাইল ঘাঁটতে থাকলেন। তিনি দেখলেন এই 7 জন বন্ধুর নামে অনেক রেপ কেস, মারামারির কেস, এমনকি একটা দুটো খুনেরও কেস আছে। কিন্তু তাদের বাবারা সব জায়গায় টাকা খাইয়ে এগুলো মাটি চাপা দিয়ে রেখেছে। রানা সাহেব সবকিছু দেখে শুভ সাহেবের কাছে এলেন। শুভ সাহেবকে সবকিছু বললেন। দেখুন স্যার, এদের নামে কত কেস রয়েছে, এরা মানুষরূপী পশু। আমার তো মনে হয় এদের মধ্যেই কেউ এদেরকে মারছে স্যার। হ্যাঁ, এদের নামে অনেক কেস রয়েছে, কিন্তু এদের বাবারা প্রভাবশালী হয় এদের কেউ কিছু বলতে পারে না। স্যার তাহলে তো বাকি 4 জনের জীবনও ঝুঁকিতে রয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। একটা কাজ, তাদের পুলিশ দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। তারপর রানা সাহেব জিহাদ ও তার বাকি 3 বন্ধুকে থানায় নিয়ে আসেন। থানায় এনে তাদের বলেন, দেখো তোমাদের 3 জন বন্ধু মারা গেছে, তোমাদের জীবনও ঝুঁকির মধ্যেই আছে, তাই তোমাদের কিছুদিন থানার ভেতরে রেখে কঠোর নিরাপত্তা দেওয়া হবে, যাতে তোমাদের কেউ কিছু না করতে পারে। সবাই রানা সাহেবের কথা শুনে তার কথায় হ্যাঁ সম্মতি জানায়। তারপর তাদের 4 জনকে 4টি কক্ষে রাখা হয়। পরদিন সকালে রিয়া ভার্সিটিতে যায়। সে দেখতে পায় যে রিয়াদ একটি গাছের নিচে বসে আছে। সে রিয়াদকে দেখে তার কাছে যায় আর বলে, কাল এত রাতে তাও আবার ওইখানে হাঁটছিলে কেন? রিয়াদ কিছুক্ষণ রিয়ার দিকে তাকিয়ে থেকে বলে, রাতে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম ভার্সিটির সামনে রাস্তা দিয়ে একটু হেঁটে আসি, তাই তখন ওখানে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি আকাশকে দেখেছো? না, আকাশের সাথে আমার দেখা হয়নি। রিয়া রিয়াদের সাথে আর কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে আসে। ভার্সিটির বারান্দা দিয়ে সে তার রুমে যাচ্ছিল। হঠাৎ সে সামনে তাকিয়ে দেখে আকাশ তার দিকে আসছে। সে বুদ্ধি করে একটি খালি রুমের দরজার আড়ালে লুকিয়ে পড়ে। যখনই আকাশ সেই রুমের দরজার সামনে আসে, রিয়া তার হাত ধরে রুমের ভেতরে নিয়ে এসে দরজা আটকে দেয়। তারপর রিয়া বলে, এবার কোথায় যাবে সোনা? তোমাকে তো আমার ভালোবাসা মানতেই হবে। আকাশের সাথে হঠাৎ এই ঘটনা ঘটছে। আকাশ একটু চমকে যায়। আকাশ একটু অসহায় কণ্ঠে বলে, দেখো রিয়া, এসব ঠিক নয়, আমাকে যেতে দাও। রিয়া দরজা আটকিয়ে আকাশের কাছে আস্তে আস্তে বলে, কি ঠিক না সোনা? আমি তো তোমার সাথে কিছুই করিনি। এভাবে একা একটি মেয়ে, একটি ছেলে একা রুমে থাকা ঠিক নয়। আচ্ছা, একটি মেয়ে একটি ছেলে একা একা থাকে কিভাবে? মানে আসলে মানে আসলে কি বলো? এই কথাগুলো বলতে বলতেই রিয়া আকাশকে কিস করতে থাকে। রিয়া কথা বলতে বলতে আকাশের এত কাছে কখন চলে এসছে তা আকাশ বুঝতেও পারেনি। রিয়া কিছুক্ষণ কিস করে দৌড় দিয়ে দরজা খুলে চলে গেল। আকাশ যেন এক ঘরের মধ্যে চলে গেছিল। সে রিয়াকে কিছুই বলতে পারলো না। আকাশ একটু চিন্তিত মুখে সে রুম থেকে চলে গেল। নিচের ক্যাম্পাসে জিহাদ, সুদীপ, আবু ও রাকিব অনেক চিন্তিত, কারণ একে একে তাদের 3টি বন্ধু নৃশংসভাবে খুন হয়েছে। তাদের নিজেদের অনেক ভয় করছে। বলা তো যায় না নেক্সট টার্গেট তাদের মধ্যে থেকে কেউ হতে পারে। জিহাদ সবার ভয় কাটানোর জন্য বলল, আরে এই বইবাসটা আমাদের কিছু হবে না, চলো একটু ঘুরে আসি আর দেখি কোনো পাখির সাথে মজা করা যায় কিনা। সবাই তাদের মন ভালো করার জন্য জিহাদের কথায় রাজি হলো। এরপর তারা 4 বন্ধু ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। রিয়া আকাশকে কিস করে অনেক লজ্জা পেয়েছিল, তাই সে তখন দৌড়ে সেই রুম ত্যাগ করেছিল। সে ক্লাসরুমে খেয়াল করেছিল আকাশ ক্লাসরুমে ছিল না। সে ক্লাস শেষ করে ক্যাম্পাসে এসে দেখলো আকাশ ও রিয়াদ কথা বলছে। তারপরে তারা ক্যাম্পাস থেকে কথা বলতে বলতে বেরিয়ে গেল। রাতে রাকিব জিহাদের বিদায় দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছিল। সে রাস্তায় দেখে রাস্তার মাঝখানে একজন শুয়ে আছে। সে গাড়ি থেকে নেমে বলল, কে কে ওখানে? রাকিব ওই লোকটিকে থেকে কোনো সাড়া পেল না। সেই ভয়ে ভয়ে ওই লোকটির কাছে গেল। সে সেই পড়ে থাকা লোকটির কাছে গিয়ে দেখলো এটি একটি মৃত লাশ। সে লোকটির চেহারা দেখে শিউরে উঠল, কারণ চেনা কেউ ছিল, কিন্তু সেই লোকটিকে ছিল তা আমরা গল্পের সাথে থাকলেই জানতে পারবো। সে পিছনে দৌড়ে তার গাড়ির কাছে যায়। সে গাড়ির দরজা খুলতেই যাবে, এমন সময় সে গাড়ির কাছে লক্ষ্য করে পেছন থেকে তাকে তাও লাঠি নিয়ে আঘাত করতে যাচ্ছে। সেটি দেখে রাকিব তখনই সেখান থেকে সরে যায়। লাঠির আঘাতে গাড়ির কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাকিব মাটি থেকে উঠতে উঠতে বলে, কে তুমি? আমাকে মারছো কেন? আর তুমি কি সেই খুনি যে আমার বন্ধুদের মেরেছো?
হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে এক এক করে তোমার 3 বন্ধুকে মেরেছে। এখন তোকে মারবো। বলতে বলতে লোকটি তার পিছন থেকে একটি চাকু বের করলো। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি কিছু করিনি, আমাকে কেন মারছো? লোকটি রাকিবের কোনো কথাই শোনে না। সে এলো পাথারে রাকিবকে উদ্দেশ্য করে চাকু চালাতেই থাকে। রাকিব অনেকটা আহত হয়। হঠাৎ পুলিশের গাড়ির শব্দ শোনা যায়। গাড়ির শব্দ শোনার সাথে সাথে লোকটি পিছন থেকে বন্দুক বের করে রাকিবের দিকে তাক করে। গাড়ি থেকে সামনে শুভ সাহেব দেখছেন একটি লোক রাকিবের দিকে বন্দুক তাক করে রয়েছে। সে ড্রাইভারকে তাড়াতাড়ি ওদের কাছে যেতে বলে। শুভ সাহেব লক্ষ্য করেন মুখোশধারী লোকটি শুধু রাকিবের দিকে বন্দুক তাক করে রয়েছে আর এক দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে। শুভ সাহেব সুযোগ বুঝে মুখোশধারী লোকটির উদ্দেশ্যে একটি গুলি করলেন, কিন্তু লোকটি সরে যাওয়ার ফলে গুলিটি তার গায়ে লাগলো না। তুমি যেই হও না কেন, সারেন্ডার করো। তোমাকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। শুভ সাহেবের এই কথাগুলো শুনে মুখোশধারী লোকটি পাশের গলি দিয়ে দৌড় দেয়। শুভ সাহেব ও আরও কিছু পুলিশ তার পিছনে পিছনে দৌড় দেয় সেই লোকটিকে ধরার জন্য। কিছুক্ষণ পরেই একটি গুলির শব্দ শোনা যায়। শুভ সাহেবরা ভয় পেয়ে যান। সামনে কি হলো তা জানতে তারা সামনে যান। শুভ সাহেব সামনে গিয়ে দেখলেন রানা সাহেব পড়ে আছেন, তার হাতে গুলি লেগেছে। আরে রানা, তুমি এখানে কি করে এলে? সেই খুনিটা এই দিক দিয়েই তো গেছে, তুমি কি তাকে দেখেছো? হ্যাঁ স্যার, এখানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, সেই গাড়িতে করে সেই খুনি চলে গেছে। আর আমি বাধা দিতে চাইলে আমাকে সে গুলি করে, কিন্তু সৌভাগ্যবশত গুলিটা আমার হাতে লাগে স্যার। শুভ সাহেব বাকি পুলিশদেরকে এলাকায় তল্লাশি চালানোর জন্য বলেন। রানা সাহেবকে উদ্দেশ্য করে বলেন, তোমার ফোন বন্ধ ছিল এখনো, আর তুমি কিভাবে জানলে যে আমরা এখানে আছি? স্যার, আমার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তাই ফোন বন্ধ হয়ে গিয়েছিল। আর যখন আমি থানায় যাই, থানা থেকে জানতে পারি যে আপনি জিহাদ ও জিহাদের বন্ধুকে নিতে এসেছেন, তাই শুনে আমিও চলে আসি স্যার। তারপর রাকিবকে হাসপাতালে ভর্তি করা হলো। রাকিব তেমন গুরুতর আঘাত পায়নি, কিন্তু তার অনেক জায়গায় কেটে গিয়েছে। শুভ সাহেব রানার সাথে থানায় এসে কিছু গভীরভাবে ভাবছিলেন। রানা সাহেব লক্ষ্য করে বলেন, স্যার, এভাবে কি ভাবছেন? স্যার, কি এমন কারণ হতে পারে যে খুনি রাকিবকে গুলি করলো না? এমন নয়তো রাকিবকে এইভাবে মারতে চাইনি? এইভাবে মারতে চাইনি বলতে কি বোঝাতে চাচ্ছ তুমি রানা? স্যার, আমি বলতে চাচ্ছি যে অন্য 3টি খুন খুব নৃশংসভাবে করা হয়েছে। তাদেরকে কয়েকদিন অত্যাচারের পর খুব কষ্ট দিয়ে মারা হয়েছে। কিন্তু যদি রাকিবকে এখনই গুলি করত, তাহলে রাকিব এখনই সেই কষ্টটা ভোগ করতে পারতো না। এই জন্যই হয়তোবা সেই খুনি এখন গুলিটি করেনি। হ্যাঁ রানা, তুমি ঠিক বলেছ। এমনও হতে পারে। যদি এমনই হয় তাহলে কিছু বুঝতে পারছো না? এর মানে ঘুমিয়েই। কি স্যার, আপনি যদি কিছু বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলুন স্যার। এর মানে ঘুমিয়েই 7 জনের উপরে বদলা নিচ্ছে। 7 জনের উপরে খুনির অনেক রাগ আছে। খুনি চায় না এদের মধ্যে কেউ একটুতেই মারা যাক। সে এদের সবাইকে তিলে তিলে মারতে চায়। স্যার, কে হতে পারে যে এদের উপরে বদলা নিচ্ছে, আর কেনই বা নিবে? শুভ সাহেব তার কেবিনে থাকা একটি আলমারি থেকে কিছু ফাইল বের করে রানাকে দেখলেন। রানা সেই ফাইলগুলো দেখে শুভ সাহেবকে বললেন, স্যার, এগুলো কিসের ফাইল? এই ফাইলগুলোর মধ্যে কিছু কিছু ফাইল দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরনো ফাইল স্যার। হ্যাঁ, এই ফাইলগুলোর মধ্যে কিছু কিছু ফাইল আছে অনেক পুরনো। ফাইলগুলো হলো এই 7 জন বন্ধুদের বিরুদ্ধে কিছু মামলা। আশ্চর্যজনক বিষয় হলো সব ফাইলেই এই 7 জনের নাম রয়েছে। একজন কম বা একজন বেশি নয়। শুভ সাহেব লক্ষ্য করলেন রানা এক দৃষ্টিতে সেই ফাইলগুলোর দিকে তাকিয়ে আছে। রানা সেই ফাইলগুলোর ভিতর থেকে একটি ফাইল হাতে নিয়ে দেখলো। সে একটি দেখার পরে আর কয়েকটি ফাইল দেখলো। রানা দেখে শুভ সাহেবের উদ্দেশ্যে বললেন, স্যার, এগুলোর মধ্যে বেশিরভাগই ধর্ষণের কেস। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে ওরা। স্যার, আপনি এসব ফাইল কোথায় পেলেন? হ্যাঁ, এরা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, কিন্তু এদের বাবার টাকার জোরে এরা বেঁচে যায় সব সময়। আমি গোপনভাবে খোঁজ লাগিয়েছি। তুমি ছাড়াও এই কেসে আরেকজন কাজ করছে। আরেকজন কাজ করছে মানে? আমি যতদূর জানি এই কেসে আমি একাই কাজ করছি। আরেকজন কাজ করলেও সে কে স্যার? আরে তেমন কিছু না, তুমি শান্ত হও। যে করেছে সে শুধু কিছু তথ্য সংগ্রহ করবে, আর তেমন কিছু না। মূলত এই কেসের দায়িত্ব তোমার উপরে। বাদ দাও এসব। আমাদের ধারণা যদি সঠিক হয় তাহলে রাকিবের উপরে আমার আক্রমণ হবে। আমি চাই তুমি নিজে রাকিবকে বাসায় নিরাপদে পৌঁছে দিয়ে আসো। রানা সাহেব শুভ সাহেবের কথা শুনে হ্যাঁ সম্মতি দিয়ে রাকিবকে হাসপাতালে রওনা দেন। রানা সাহেব হাসপাতালে পৌঁছে রাকিবকে আর সাথে বাসায় যেতে বললেন। রাকিবও তার নিরাপত্তার কথা ভেবে রানা সাহেবের সাথে চলে আসেন। রাকিবকে নিয়ে রানা সাহেবরা কিছু দূর আসার পরেই রাকিব বলল, স্যার, আপনি আমাকে এখানেই নামিয়ে দেন, আমি এখান থেকে চলে যেতে পারবো। না রাকিব, আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমার জীবনের ঝুঁকি আছে। স্যার,
আপনি কি আপনার চাকরি মায়া করেন না? না, এত কথা বলে আমাকে যেতে দিন না, না হলে আমার বাবাকে বলে আপনার চাকরি কেড়ে নেব। রানাকে আর কিছু না বলতে দিয়ে রাকিব গাড়ি থেকে নেমে যায়। জায়গাটা একটু নীরব এলাকা ছিল। রানা সাহেব থানায় আসার পরে শুভ সাহেব রানা সাহেবকে জিজ্ঞাসা করেন, কি হলো রানা? রাকিব কোথায়? ও তো এখনো বাসায় পৌঁছায়নি। তুমি কি ওকে বাসা পর্যন্ত পৌঁছে দাওনি? শুভ সাহেবের এই কথা শুনে রানা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুভ সাহেবকে খুলে বলেন। আপনারা হয়তো ভাবতে পারেন রাকিব কেন তার জীবন বাজি রেখে সেখানে নেমে গিয়েছিল। রাকিব প্রচুর নেশা করত, আর রাকিব যে এলাকায় নেমেছিল সেখানে আশেপাশে নেশাদ্রব্য পাওয়া যেত। আর রাকিবের তখনই নেশা করার অনেক মনে পড়ছে, কারণ সে আজ অনেকটা সময়ে কোনো নেশাই করেনি। এই জন্য সে তার জীবনের ঝুঁকি আছে জেনেও সেখানে নেমে যায়। শুভ সাহেব রানার কথা শুনে রানার তখনকার পরিস্থিতি বুঝে বললেন, আচ্ছা চলো, কোথায় থাকে না নিয়েছিলে দেখে আসি। তারপর রানা সাহেব শুভ সাহেবকে নিয়ে সেই স্থানে যান। তাদের সাথে আরো কিছু পুলিশ ছিল। তারা আশেপাশে অনেক তল্লাশি করেন, কিন্তু রাকিবকে খুঁজে পাওয়া যায় না। রাকিব নিখোঁজের একদিন পেরিয়ে গেছে। পুলিশ অনেক খোঁজাখুঁজির পরেও রাকিবকে পায়নি। শুভ সাহেব সেই গোপন পুলিশের সাহায্যে জানতে পারেন রাকিব কার কাছে থেকে নেশাদ্রব্য কিনত। তাকে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে জানায় রাকিব সেদিন তার কাছে নেশাদ্রব্য কিনতে আসেইনি। আজ ভার্সিটিতে রিয়া এসে আকাশকে একা এক গাছের নিচে বসে থাকতে দেখতে পেল। রিয়া আকাশের কাছে গিয়ে বলল, আমার কলিজাটা কেমন আছে? আমার কলিজার মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে? না, কিছুই হয়নি। আর কে আপনার কলিজা? কি আবার? তুমি আমার কলিজা। চলো কলিজা, কোথাও ঘুরতে যাই। আকাশের একটি হাত টানতে টানতে রিয়া বলে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু রিয়াকে আশ্চর্য করে আকাশ আজ রিয়ার কথায় রাজি হয়ে যায়। তারা একটি রিক্সা ডাকে। এই মামা, রমনা পার্কে যাবেন? রিয়া ও আকাশ রিক্সায় উঠে পড়ে। আকাশ একটু অস্বস্তি বোধ করছিল। সে প্রথমবার কোনো মেয়ের পাশে একই রিক্সায় বসে আছে। রিয়া দেখে আকাশ রিক্সার এক কোণায় অনেক অল্প জায়গা নিয়ে বসে আছে। রিয়া একটু দুষ্টুমি করার জন্য সরে আকাশের দিকে আর একটু সরে বসে। আকাশ এবার কিছুই করতে পারে না। তারা পার্কে পৌঁছে যায়। রিয়া রিক্সার ভাড়া মিটিয়ে আকাশের হাত ধরে পার্কের ভিতরে নিয়ে আসে। এই সুন্দর ভুবনের নেশাতে মন চায় হারাতে, সব সীমা ছাড়িয়ে মন চায় শুধু তোমাকে। আমাকে কি করবে তোমার প্রিয়? আকাশ রিয়ার কথা শুনেও না শোনার ভান করলো। সে গভীর মনোযোগ দিয়ে চারপাশটা দেখছে। চারপাশে কত প্রেমিক প্রেমিকা ঘুরে বেড়াচ্ছে। কেউ একে অপরের হাত ধরে হাঁটছে, কেউ একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে, কেউ পাশাপাশি হাঁটছে, আবার একটু আড়ালে একে অপরকে কিসও করছে। ভালোবাসা প্রকাশের কতই না রূপ। কি হলো আকাশ? আমার কথার উত্তর দাও। আমাকে কি তোমার নিজের করে নেবে? মুখে ভালোবাসি বলাটা ভীষণ সহজ ব্যাপার, কিন্তু তার হার বহন করার সাহস হয় না তো সবার। তাই যে তোমার দায়িত্ব নিতে পারবে তার কাছেই তুমি সুখী হবে। আকাশ এই বলে রিয়াকে রেখে পার্ক থেকে চলে যাবার জন্য পিছন দিকে ঘুরে। রিয়া এখন পিছন থেকে আকাশকে উদ্দেশ্য করে বলে, প্লিজ আকাশ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া সুখী হতে পারবো না। আর তোমাকে আমার দায়িত্ব নিতে হবে না, শুধু ভালোবেসে পাশে থেকো। একটা সময় পর আমাকেও তুমি ভুলে যাবে। তুমি নিজেই পারবে তোমার নিজেকে সামনে রাখতে। এই জগতে মানুষ যাকে সামনে থেকে দেখে যত খুশি, খোঁজ নিয়ে দেখো সেই মনের মাঝে খুব দুঃখী, সেই দুঃখের মাঝে ভিজতে শোনা। রিয়াকে আর কিছু বলতে না দিয়ে আকাশ সেখান থেকে বেরিয়ে চলে আসে। রিয়াও আর সেখানে না থেকে কাঁদতে কাঁদতে তার বাড়িতে চলে যায়। রিয়া বাড়িতে এসে ভাবে, আকাশের মনে কি এমন দুঃখ আছে যার কষ্ট সে আমাকে তার জীবনের সাথে জড়ালো না? সে এতিম আর গরিব বলে, নাকি অন্য কোনো কারণে? রাত 1টা। রাকিবের জ্ঞান ফিরেছে। সে দেখলো সে এক ঘরে বন্দি, স্তব্ধ চারিপাশে, শুধু মাঝে মাঝে কিছু পাখির ডাক শোনা যাচ্ছে। হঠাৎ একটি শব্দে দরজা খুলল। সে খুব ভয় পাওয়ার সাথে একটু অবাক হলো, কারণ দরজা খুলে রুমে রিয়াদ ও সেই মুখোশধারী লোকটি প্রবেশ করলো। রিয়াদ কড়া গলায় রাকিবকে উদ্দেশ্য করে বলল, কিরে, কেমন লাগছে এই বন্দি করে? চিন্তা করিস না, এই চেয়ে বেশি বন্দি করে তোকে যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। আমাকে ছেড়ে দাও। আমাকে কেন এখানে ধরে রেখেছো তোমরা? কি চাও তুমি আমার থেকে? আমরা তোকে দিয়ে আমাদের মনের আগুন নেবার চেষ্টা করব, যে আগুন অনেক দিন ধরে জ্বলছে। হয়তোবা তোমাকে মেরে একটু সেই আগুনে একটু পানি দিব। রিয়াদ রাকিবকে আর কিছু বলতে দিল না। রাকিবের মুখ বেঁধে দিল। তারপর রিয়াদ রাকিবের হাতে এক অ্যাসিড ঢেলে দিল। রাকিব যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, কিন্তু তার মুখ বাধা থাকার জন্য বেশি শব্দ করতে পারল না। এরপর তার শরীরে কিছু জায়গায় ক্ষত করে সেখানে লবণ আর ঝালের গুঁড়া লাগিয়ে দিল সেই মুখোশধারী লোক। এভাবে তার উপর আরো অনেক
ভাবে নির্যাতন করা হলো। রাকিব এখন শুধু রিয়াদের কাছে মৃত্যু কামনা করছে, মৃত্যুতেই যেন সে মুক্তি পাবে। রাকিব মৃত্যু চাইছে দেখে রিয়াদ বলল, মৃত্যু পাওয়া কি এতই সহজ? তোকে এত তাড়াতাড়ি মৃত্যু দেওয়া যাবে না। মৃত্যু যদি এত সহজ হতো তাহলে যতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস তারা সবাই মারা যেত। রাকিব নিখোঁজ হয়েছে 2 দিন হয়ে গেল, কোনোভাবেই তাকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ রাতে একটা ফোন এলো, রানা সাহেবের বুক কেঁপে উঠল। এখন জানি রাকিবের লাশ পাওয়া গেল কিনা। ঠিক তাই হলো। কেউ একজন বলছে রাস্তার পাশে একটি লাশ পড়ে রয়েছে। শুভ সাহেব ও রানা সাহেব মিলে সেই ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখেন এটি রাকিবের লাশ, খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আগের লাশগুলোর চাইতেও কোনো অংশে কম অত্যাচার করা হয়নি রাকিবকে। লাশের পাশে সেই আগের রকমের একটি বক্স। শুভ সাহেব বক্সটি হাতে নিয়ে খুলে দেখলেন সেই আগের মতোই পুতুল, কিন্তু এবারের পুতুলের হাত পোড়ানো। শুভ সাহেব লক্ষ্য করলেন রাকিবের হাতও পোড়া। রানা লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠালেন। পরদিন সকালে রিয়া ভার্সিটিতে গেল। আজ হঠাৎ করে তার শরীফের সাথে দেখা হয়ে গেল। সে শরীফকে দেখে একটু অবাক হয়ে গেল, কারণ শরীফ অনেকদিন কারণ ছাড়াই ভার্সিটিতে আসেনি, তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তাই সে শরীফকে দেখে শরীফের কাছে গিয়ে বলল, আরে শরীফ যে, কেমন আছো? এতদিন কোথায় ছিলে? তোমার তো কোনো খোঁজ খবরই নেই। না, আসলে আমি একটু গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছিলাম, আর কিছু সমস্যা ছিল, এর জন্য তোমাদের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তো তোমরা কেমন আছো? আকাশকে দেখছি না যে, কোথায় ও? আমি ভালো আছি। আমি জানি না আকাশ কোথায়, হয়তো বা আজও ভার্সিটিতে নাও আসতে পারে। কেন আসবে না বাসিলি তু? তারপর রিয়া শরীফকে সব কিছু খুলে বলে। কাল আকাশকে পার্কে নিয়ে রিয়া আবার প্রপোজ করেছিল, এই কথা বলে। এমনকি আকাশ যা যা রিয়াকে বলেছে সব শরীফকে রিয়া খুলে বলে। সব শুনে শরীফ একটু রেগে বলল, আরে রিয়া, এ তুমি কি করছো? আকাশ ভালোবাসাকে খুবই ঘৃণা করে, আর তুমি তার বন্ধু হয়ে তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলে। আর হয়তোবা তার জীবনটা অনেক অবলা ও কষ্টের ভিতর দিয়ে গিয়েছে, এই জন্য তোমাকে আর তার কষ্টের সাথে চলাতে বারণ করেছে সে। কিন্তু সে ভালোবাসাকে এত ঘৃণা করে কেন? সে কি অন্য কাউকে ভালোবেসে প্রতারিত হয়েছে? এটা আমি জানি না ও কেন ভালোবাসাকে ঘৃণা করে, কিন্তু ও প্রেমিক প্রেমিকাদের দেখলেই অনেক ভয়ের তো দৃষ্টি তাকায়। এরই মধ্যে ভার্সিটিতে খবর আসে রাকিবের মৃত্যুর কথা। জিহাদ, সুদীপ ও আবু ছুটে যায় রাকিবদের বাসায়। তারা রাকিবের বাসায় গিয়ে রাকিবের লাশ দেখে অনেক ভয় পেয়ে যায়। একে একে তাদের বন্ধুদের মেরে ফেলা হচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না আসলে কি কারণে তাদেরকে এইভাবে মারা হচ্ছে। কিন্তু তারা এটা বুঝতে পারছে যে তাদের কোনো কৃতকর্মের ফলে তারা পাচ্ছে। তারা বেশি দেরি না করে তাদের নিজ নিজ বাসায় চলে যায়। তারা তাদের বাবাদের বলে তাদের বাসার সিকিউরিটি অনেকটাই বাড়িয়ে দেন। শুভ সাহেবও কিছু পুলিশ পাঠিয়ে দেন তাদের নিরাপত্তার জন্য, আর নিরাপত্তার দায়িত্ব রানা সাহেবকে দেওয়া হয়। তাদের বাড়ির আশেপাশে এবং তাদের বাড়িতে নিরাপত্তা এত বাড়িয়ে দেওয়া হয় যে কোনো অপরিচিত ব্যক্তি তাদের সেখানে বাড়ির আশেপাশে যেন না আসতে পারে। এদিকে রিয়া গাড়িতে কোথাও যাচ্ছিল, হঠাৎ সে আকাশকে দেখতে পায়। সে পথ শিশুদের সাথে খেলছিল, শিশুদের চকলেট আর আইসক্রিম কিনে দিচ্ছিল। রিয়া যেন দিন দিন আকাশের প্রতি আরো দুর্বল হচ্ছে, কিন্তু আকাশ রিয়াকে গ্রহণ করবে কিনা রিয়া জানে না। মনে একগুচ্ছ প্রিয় মানুষটাকে না পাওয়ার আক্ষেপ নিয়ে চলে গেল রিয়া। রাত 9টা। রানা সাহেব আবুর ঘরের দিকে যাচ্ছেন তার রাতের খাবার দেওয়ার জন্য একজন কাজের মেয়েকে সাথে করে। দরজা খুলে দেখেন ঘরে কেউই নেই। কোথায় গেল আবু? রানা আশেপাশে খুঁজে দেখেন আবুকে কোথাও পাওয়া যাচ্ছে না। রানা সাহেব দেরি না করে সরাসরি শুভ সাহেবকে কল করলেন। স্যার, আবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি রাতের খাবার দিতে এসে দেখি আবু তার রুমে নেই। কি বলছো না? আবু কোথায় যাবে? তোমরা কি করছিলে? স্যার, আমি বাইরে দুজন পুলিশকে দাঁড় করে রেখেছিলাম। এমনকি বাইরের চারপাশেও সব জায়গায় পুলিশ পাহারা দিচ্ছে। বাইরের দায়িত্বরত পুলিশেরা বলছে আবু ঘর থেকে বেরই হয়নি। তাহলে কোথায় যাবে আবু? রানা, আবুকে তাড়াতাড়ি খুঁজে বের করো, না হলে অনেক সমস্যা হয়ে যাবে। আর সুদীপের খোঁজও নাও তাড়াতাড়ি। জি স্যার, আমি আবুকে তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা করছি এবং সুদীপের খবর নিচ্ছি। তারপর রানা সাহেব অন্যান্য পুলিশদের আবুকে খোঁজার জন্য কাজে লাগিয়ে দেন আর নিজে চলে যান আমি সুদীপের বাসায়। তিনি যেতে যেতে সুদীপের দরজার বাইরে থাকা পুলিশকে ফোন দেন। ফোন দিয়ে বলেন, তাড়াতাড়ি দরজা খুলে দেখো সুদীপ ভেতরে আছে কি না, না থাকলে তাড়াতাড়ি আশেপাশে খুঁজো। রানা সাহেব এক প্রকার ধরে নিয়েছিলেন সুদীপও মনে হয় তার রুমে নেই, এই জন্যই যাতে খুনি যদি আশেপাশে থাকে তাহলে যেন পালাতে না পারে। এই জন্য পুলিশদের আগে সতর্ক করে দিলেন। পুলিশ তার দরজা খুলতে গিয়ে দেখে দরজা খোলা রয়েছে। পরে তারা ভিতরে গিয়ে দেখলেন সুদীপ ভিতরে নেই। সাথে সাথে তারা রানা সাহেবকে ফোন করে জানান। রানা সাহেব শুভ সাহেবকে ফোন করে বলেন, স্যার, সুদীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে খুনি সুদীপকে তুলে নিয়ে গেছে। এখন কি করব স্যার? কি? সুদীপকেও তুলে নিয়ে গেছে? এটা কি করে সম্ভব?
এত সিকিউরিটি থাকা সত্ত্বেও ওকে কিভাবে নিয়ে যায়? তোমরা কি বসে বসে ঘোড়ার ঘাস কাটছিলে? যে করে হোক আবু ও সুদীপকে জীবিত আমাদের উদ্ধার করতে হবে। যাও, যত পুলিশ লাগানো দরকার লাগিয়ে দাও, তাও এদের জীবিত উদ্ধার করতে হবে। রানা সাহেব শুভ সাহেবের কথায় হ্যাঁ সম্মতি দিয়ে কাজে লেগে পড়ে। এদিকে খুনি আবু ও সুদীপকে একসাথে তুলে এনেছে তার অত্যাচার করার সেই রুমে। আবু সুদীপের প্রায় একসাথে জ্ঞান ফিরল। তারা কিছুতেই মনে করতে পারছে না তাদের সাথে কি হয়েছিল। তারা নিজেদের দিকে তাকিয়ে দেখে একটি চেয়ারে বাঁধা রয়েছে তাদের দেহ, আর সামনে একটি চেয়ারে বসে রয়েছে রিয়াদ। রিয়াদকে দেখে আবু ও সুদীপ অনেকটাই অবাক হয়। সাথে তারা এটাও বুঝতে পারে এসব খুনের পিছনে রিয়াদই দায়ী। তারা সরাসরি রিয়াদকে প্রশ্ন করে, ও তাহলে এসব খুন তুই করেছিস? কিন্তু তুই এসব কেন করেছিস? আমরা তো তোর কোনো ক্ষতি করতে পারিনি। আর ভার্সিটিতে কোনো দিন মারামারি করেছি তোর সাথে? তাও তো মনে পড়ে না। তাহলে কেন মারছিস আমাদের বন্ধুদের? যেতে দে আমাদের, না হলে ভালো হবে না। রিয়াদ একটু মুচকি হাসে। চেহারা থেকে উঠে পাশে থাকা একটি টেবিলে থেকে একটু চাকি হাতু নিয়ে বলে, কত মানুষের জীবন নিয়ে খেলেছিস তোরা, হিসাব দিতে পারবি? আচ্ছা যা, যদি তোরা এই হিসাব দিতে পারিস কত মানুষের জীবন তো নষ্ট করেছিস, তাহলে আমি তোদের দুজনকে ছেড়ে দেব। আর রইল আমার ভালো খারাপের কথা, আগে নিজেদেরটা চিন্তা কর, তারপর আমারই চিন্তা করবি। এই তুই হাতে চাকু নিয়েছিস কেন? প্লিজ ভাই, আমাদের মাফ করে দে। আমরা আর কোনোদিন কোনো অপরাধ করব না। প্লিজ ভাই, আমাদের মারিস না তুই। কত মানুষেরা তোদের কাছে আগতি মিনতি করেছিল, কত মেয়েই না তাদের ইজ্জত তোদের কাছে ভিক্ষা চেয়েছিল, দিয়েছিলি কি তাদের ইজ্জত বাঁচাতে? তোদের জন্য কত পরিবারই না ধ্বংস হয়েছে, আর কত বাবার আত্মহত্যা করেছে, কত মেয়েই না সমাজের নোংরা কথা শুনে আত্মহত্যা করেছে। আবু ও সুদীপ এবার স্তব্ধ। তাদের কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই। হঠাৎ সেই রুমে মুখোশধারী লোকটি প্রবেশ করলো। লোকটি এসে তাদের হাত পা বেঁধে চেয়ারটি সরিয়ে নিচে ফেলে দিল। এবার লোকটি তাদের দুজনকে অনেক মারধর করা শুরু করলো। আবু ও সুদীপ অনেক চিৎকার করছিল আর তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলছে। রাকিব এবার তাদের চামড়া কেটে সেই কাটা জায়গায় লবণ ও মরিচের গুঁড়া লাগালো। এইভাবে চলতে থাকলো তাদের উপর অত্যাচার। 2 দিন পেরিয়ে গেল, পুলিশ তাদের কোনো খোঁজ পেল না। এদিকে রিয়াকে অনেক মিস করছে আকাশ। সে মনে মনে চাইছে রিয়া তার কাছে আবার আসুক, সে তাকে বলুক, আকাশ আমি তোমাকে ভালোবাসি। তার থেকে ভালোবাসি কথাটা শুনলে আকাশের হৃদয়টা শান্ত হয়ে যায়। কিন্তু আকাশ প্রায় 1 সপ্তাহ ধরে রিয়াকে দেখছে না। হঠাৎ আকাশ দেখতে পায় রিয়া ভার্সিটির গেট দিয়ে ঢুকতে। তার মনের গহীনে যেন আলাদা একটি ভালো লাগা কাজ করছে। কিন্তু একই রিয়ার এই অবস্থা হয়ে গেছে কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আর অনেকটাই শুকিয়ে গেছে। এক কথায় রিয়াকে যেন চেনাই যাচ্ছে না। রিয়ার এই অবস্থা দেখে আকাশ রিয়ার কাছে যাওয়ার জন্য 1 পা বাড়ালো। তখনই আকাশ কিছু ভেবে রিয়ার কাছে আর গেল না, কিন্তু রিয়া আকাশের কাছে এসে বলল, কেমন আছো আকাশ? আকাশের বুকটা একটু মোচড় দিয়ে উঠল, কারণ রিয়া তাকে প্রিয় বলে ডাকতো। খুব কমই রিয়া তাকে আকাশ নামটি ধরে রেখেছিল, কিন্তু আজ রিয়া তাকে তার নাম ধরে ডাকছে। হয়তোবা এটার জন্য আকাশই দায়ী। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। দেখো, আমি দুঃখে নেই। তোমার জীবনে না এসে আমি খুব সুখেই আছি। আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি তো এই কারণেই আমাকে গ্রহণ করনি। তাহলে আমি কিভাবে খারাপ থাকতে পারি? রিয়া এই কদিন খুবই ভেঙে পড়েছিল। সে আকাশকে ছাড়া কি করে থাকবে তা সে আমি তো তোমাকেই সেই অন্ধকারের আলো বানিয়ে রাখতে চেয়েছিলাম। তবে কেন ভাবছো তুমি আমার জীবনে আসলে আমার জীবনটা কষ্টকর হবে? কিছু ভুল সিদ্ধান্ত জীবনটাকে এমনভাবে আটকে দেয়, তখন তার পরিধি ভেঙে বেরিয়ে আসতে হয়। আর না হলে সারা জীবন তার দাসত্বে পচে মরতে হয়। তুমি আমার একজন ভালো বন্ধু হয়ে থাকবে। আমার ভালো বন্ধু হিসেবে আমি চাই না তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও। এই বলে আকাশের সেখান থেকে চলে যায়। রিয়া কোনোভাবেই ভেবে পারে না আকাশ কেন তাকে এইভাবে সরিয়ে দিচ্ছে। রিয়া সেই আগের কথা ভেবে স্বাভাবিকভাবে তার ক্লাসরুমে যায়। রাত 2টা। হঠাৎ থানায় ফোন। বুঝতে বাকি থাকলো না এবার সুদীপ আর আবুর মৃত্যুর খবর এসেছে। রানা সাহেব ফোন উঠালেন। সন্দেহ ঠিকই হয়েছিল, সুদীপ আর আবুর লাশ পাওয়া গেছে, কিন্তু তাদের লাশ যশোরের কোনো এক গ্রামে পাওয়া গেছে। রানা সাহেব শুভ সাহেবকে খবরটা জানালেন। শুভ সাহেব শুনে একটু অবাক হয়ে বললেন, এখন পর্যন্ত যতগুলো লাশ পাওয়া গেছে তা তাদের ভার্সিটির আশেপাশে বা শহরের কোনো নির্জন এলাকায়, কিন্তু এবার হঠাৎ করে তাদের দুজনের লাশ যশোরে কেন? স্যার, হতে পারে এমনই, খুনি ওদের ওখানে যে মেরেছে। ঢাকাতে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে ওদের, এই জন্য খুনি ঢাকার বাইরে যে ওদেরকে হত্যা করেছে। তোমার কথাও ঠিক হতে পারে, কিন্তু এমনও তো হতে পারে ওই চাকার সাথে এই খুনগুলো করার কোনো সম্পর্ক থাকতে পারে। রানা, তুমি একটা কাজ করো, তুমি সেখানে যেয়ে সেই জায়গার খোঁজ নাও।
এদের ছবি দেখিয়ে দেখো কোনো তথ্য পাও কিনা। ওকে স্যার, আমি সেখানে যেয়ে লাশটিকে ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। এরই মধ্যে হঠাৎ জিহাদ থানায় হুমড়ি খেয়ে পড়লো। এসে সবাইকে বলতে লাগলো, আমাকে গ্রেপ্তার করুন, আমাকে গ্রেপ্তার করুন প্লিজ, আমাকে কেউ গ্রেপ্তার করুন। কি হয়েছে জিহাদ? তুমি শান্ত হও। এভাবে কাউকে গ্রেপ্তার করা যায় না। গ্রেপ্তার হওয়ার জন্য অপরাধ করা লাগে। তুমি কি অপরাধ করেছো? আমি অনেক অপরাধ করেছি, আমি অনেক মেয়ের জীবন নিয়ে খেলেছি, তাদের ধর্ষণ করেছি আর নেশাদ্রব্য বিক্রয় করার ব্যবসার সাথে জড়িত। প্লিজ আমাকে গ্রেপ্তার করুন, আমি জেলে থাকলে নিরাপদ থাকবো। তুমি যে এতগুলো অপরাধ করেছো কেউ তোমার নামে পুলিশের কাছে কমপ্লেইন করেনি। স্যার, পুলিশের কাছে অনেকেই মামলা করেছিল, কিন্তু আমার বাবার পাওয়ার আর বাবার টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিলাম। কখনো পুলিশকে টাকা দিয়ে মামলা মিটিয়ে ফেলেছি, আবার কখনো সেই যার সাথে অপকর্ম করেছিলাম তাকে টাকা দিয়ে অথবা ভয় দেখে মুখ বন্ধ করেছিলাম। প্লিজ স্যার, আমাকে গ্রেপ্তার করুন, বাইরে থাকলে ওই খুনি আমাকে নিঃসঙ্গভাবে মেরে ফেলবে। ঠিক আছে, তুমি যেহেতু তোমার অপরাধ তোমার নিজের মুখে স্বীকার করছো, তাহলে আমরা তোমাকে গ্রেপ্তার করছি। তারপর শুভ সাহেব রানা সাহেবকে বলেন জিহাদকে জেলে ঢুকাতে। একদিন পরে রানা সাহেব শুভ সাহেবকে এসে বলেন, স্যার, লাশের রিপোর্ট আমরা পেয়ে গেছি। স্যার, আমরা আবু ও সুদীপের পোস্টমর্টমের রিপোর্ট পেয়ে গেছি। স্যার, রিপোর্টে আমরা কিছু অন্যরকম দেখতে পেয়েছি। কেন, কি হয়েছে? ওকে কি অন্যভাবে মারা হয়েছে? স্যার, আপনি মোটামুটি ঠিকই ধরেছেন, কিন্তু আগের লোকগুলোকে যেভাবে মারা হয়েছে ঠিক এদেরকেও ঠিক সেইভাবে মারা হয়েছে, কিন্তু এদেরকে বাড়তি একরকমের কেমিক্যাল খাওয়ানো হয়েছিল। এতে তাদের শরীরের ভেতরের সব কিছু পুড়ে গেছে। এই কেমিক্যাল এটি খুবই মারাত্মক স্যার। এমন সময় জিহাদ হঠাৎ করে থানায় প্রবেশ করে। তাকে গ্রেফতার করে জেলে আটকে রাখতে বলে। আমরা তোমাকে এইভাবে জেলে আটকে রাখতে পারি না। তুমি কি কোনো অপরাধ করেছো? যদি কোনো অপরাধ করে থাকো তাহলে আমরা তার ভিত্তিতে তোমাকে গ্রেফতার করতে পারি। হ্যাঁ, আমি অনেক অপরাধ করেছি, আমি অনেক মেয়েকে ধর্ষণ করেছি, আমি মাদকদ্রব্য বিক্রয়ের ব্যবসায় জড়িত। প্লিজ আমাকে গ্রেপ্তার করুন। তুমি যা বলছো তা কি তুমি সজ্ঞানে বলছো? তোমার উপরে কেউ কোনো দোষ চাপিয়ে দিচ্ছে না তো? না স্যার, আমি সত্যি বলছি, এসব কিছু আমি করেছি। শুভ সাহেব সবকিছু শুনে রানাকে উদ্দেশ্য করে বললেন জিহাদকে গ্রেপ্তার করতে। রানা সাহেব জিহাদকে গ্রেপ্তার করেন। পরদিন জিহাদকে কোর্টে নিয়ে যেতে হবে, কিন্তু শুভ সাহেব কিছুই ভাবছেন। রানা, মাথির যখন কোঠা নিয়ে যাচ্ছিলাম তখন আমাদের উপরে হামলা হয়েছিল। এবারও যদি জিহাদকে নিয়ে যাওয়ার সময় কোনো হামলা হয় তখন আমরা কি জবাব দেব উপর মহলে? স্যার, যদি আমরা জিহাদকে রাতের আধারে নিয়ে যাই তাহলে কেমন হবে? স্যার, মানে আমি বোঝাতে চাচ্ছি, দিনের বেলায় আমরা একটি গাড়ি কোর্টে পাঠিয়ে এমন নাটক করব যে ওই গাড়িতেই জিহাদ ছিল, কিন্তু আসলে আমরা রাতে অন্য একটি গাড়িতে জিহাদকে কোর্টে নিয়ে যাব। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। এতে খুনি বুঝতে পারবে না। যদি হামলা হয় তাহলে সারিতেই হবে, ইচ্ছে গাড়িতে জিহাদ থাকবে না। শোনো রানা, এই কথা তোমার আর আমার ভেতরেই যেন থাকে, বাইরের কোনো লোক যেন না জানতে পারে। ওকে স্যার, তাই হবে, কেউ জানতেও পারবে না। রানা সাহেবের বুদ্ধিমতো রাতে জিহাদকে নিয়ে অল্প সিকিউরিটি ছাড়াই কোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। বেশি সিকিউরিটি নিলে অনেকেই সন্দেহ করতে পারত, এজন্য বেশি সিকিউরিটি নেওয়া হয়নি। মাঝপথে হঠাৎ করে গাড়ির চাকা ফুটো হয়ে যায়। সেই আগের মতো চারপাশে সেই আগের মতো ধোঁয়া উঠতে থাকে। রানা সাহেব অজ্ঞান হওয়ার আগে দেখতে পারেন সামনে থেকে দুজন লোক আসছে। তিনি আর কিছুই বলতে পারেন না, তিনি অজ্ঞান হয়ে যান। জিহাদের জ্ঞান আসার পর সে দেখতে পারে সে একটি ঘরে বন্দী আছে, আর তার পুরো শরীর ব্যথা করছে, যেন সে অজ্ঞান থাকা অবস্থায় তাকে অনেক মারধর করা হয়েছে। হঠাৎ করে দুজন লোক এসে সেই ঘরে প্রবেশ করে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সেই লোক দুটি ছিল রিয়াদ ও সেই মুখোশধারী লোকটি। জিহাদ রিয়াদকে দেখে বলে, তাহলে এসব কিছুর পিছনে তুই আসিস কেন? মেরেছিস আমার বন্ধুদের, আমি তোকে ছাড়বো না। রিয়াদ একটু মুচকি হাসে আর সেই মুখোশধারী লোকটির দিকে তাকায়। তারপর সে জিহাদের দিকে তাকিয়ে বলে, বাহ, কি বন্ধুত্ব! নিজে বাঁচবে কিনা ঠিক নেই, আর তুই ভাবছিস তোর বন্ধুদের যারা মেরেছে তুই তাদের মারবি। আগে নিচে তো বেঁচে দেখা, তারপর না হয় আমাদের মারার কথা ভাবিস। জিহাদ ভয় চিৎকার করতে থাকে, এই আশায় যে তার চিৎকার শুনে আশেপাশে কেউ থাকলে তাকে সাহায্য করতে আসবে। কিন্তু জিহাদের এই চিৎকার শুনে রিয়া অসীম মুখোশধারী লোক হাসছে। জিহাদ ব্যাপারটা লক্ষ্য করে তাদের উচ্চস্বরে বলে, তোমরা এভাবে হাসছো কেন? আমাকে ছেড়ে দাও, না হলে আমার বাবা তোমাদের একজনকে ছাড়বে না। রিয়াদ জিহাদের কাছে এসে তার হাত পিছন দিকে মুচড়িয়ে ধরে বলে, কত মেয়েরা ওই চিৎকার করেছিল তোদের হাত থেকে বাঁচার জন্য, তাদের কি তোরা রক্ষা দিয়েছিলি? আজ কেন তোকে আমরা রক্ষা দেব? আর রইল তোর বাবার কথা, তোর বাবা আমাদের কিছুই করতে পারবে না, আর যদি কিছু করেও তাতে আমাদের কোনো দুঃখ থাকবে না। আচ্ছা, তোমাদের আমার উপরে এত রাগ কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি সেটা অন্তত তোমরা আমাকে বলো। পাশ থেকে মুখোশধারী লোকটি বলে ওঠে, তুই আমাদের অনেক বড় ক্ষতি করেছিস, তার জন্য আমাদের জীবনে একটা লক্ষ্য দাঁড়িয়েছে,
সেটা হলো তোকে মারা। এই শোনার পর রিয়াদকে বেঁধে ফেলে। সেই একটি ছোট্ট ছুরি নিয়ে জিহাদের শরীর কাটতে থাকে। তারপর সেই ক্ষত স্থানে তারা লবণ এবং মরিচের গুঁড়া লাগিয়ে দেয়। জিহাদ সেই যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে রিয়াদ বলে, কি খুব যন্ত্রণা হচ্ছে, এর চেয়ে কত বেশি কষ্ট এনে দিয়েছিস তুই অসহায় মানুষদের। তোর জন্য কত পরিবার ধ্বংস হয়ে গেছে, তোকে টুকরো টুকরো করলেও সেই সব মিটবে না। রিয়াদ এই কথাগুলো বলে আর তার শরীরে আরো ক্ষত করে সেখানেও লবণ ও মরিচের গুঁড়া লাগিয়ে দেয়। এরপর তাকে অনেকভাবে নির্যাতন করা হয়। তার আঙ্গুলের নখ প্লাস দিয়ে উঠিয়ে ফেলা। 2 দিন পেরিয়ে গেছে। জিহাদের অবস্থা এখন অনেক খারাপ। জিহাদ এই অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে পারছে না। জিহাদ এখন মুক্তি চায়। সে মৃত্যু কামনা করছে, কিন্তু সে এইটা ভেবে পাচ্ছে না তাকে কেন রিয়াদরা মেরে ফেলছে না। রিয়াদও সেই মুখোশধারী লোক ঘরে প্রবেশ করার পরে জিহাদ রিয়াদকে উদ্দেশ্য করে বলে, আমাকে তোমরা কেন মেরে ফেলছো না? আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমাকে আবার তোমরা মুক্তি দাও। রিয়াদ জিহাদের কোনো কথার উত্তর না দিয়ে তাকে একটি চেয়ারে বেঁধে ফেলে। শুধু তার একটি হাতকে খোলা রাখে এবং সেই হাতের পাশে একটি ছুরি রেখে দেয়। রিয়াদ জিহাদকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য প্রস্তুত নেয়। জিহাদ একবার শক দেওয়ার পরে জিহাদ অনেক চিৎকার আর্তনাদ করে। তারপর সে তার পাশে থাকা ছুরিটি নিয়ে হাতে নিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে। তখনই ঘরের দরজা ভেঙে পুলিশ প্রবেশ করে। শুভ সাহেব পুলিশ জিহাদের এমন অবস্থা দেখে জিহাদকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন আর রিয়াদ হাসেন মুখোশধারী লোকটিকে গ্রেপ্তার করেন। যখন সেই মুখোশধারী লোকটির মুখোশ খোলা হয় তখন সবাই অবাক হয়ে যায়, কারণ সেই মুখোশধারীর পিছনে মানুষটি ছিল রানা সাহেব। হ্যাঁ, SI রানা। রানাকে দেখে শুভ সাহেব অবাক হয়ে বলেন, রানা তুমি? তাহলে এইসব হত্যাকাণ্ডের পেছনে তুমি আর তোমার হাত ছিল? তুমি একজন পুলিশ অফিসার হয়ে এমন কাজ করতে পারলে? রানা সাহেব ধরা পড়ছেন, এতে তার বিন্দু মাত্র দুঃখ হয়েছে। তাকে দেখে মনেই হচ্ছে না। শুভ সাহেবের কথা শুনে রানা সাহেব চিৎকার করে বলেন, হ্যাঁ, আমরা দুজন মিলেই ওদের সবাইকে খুন করেছি। প্রথমে শিহাবকে মেরে মাহাতিরকে ফাঁসানোর চেষ্টা করেছিলাম, কারণ তারা যে কতটা নিকৃষ্ট একটু ঝলক দেখাতে চেয়েছিলাম সবাইকে। মাহাতির যদি আইনের হাতে পড়তো তাহলে তার নিকৃষ্ট কর্ম কিছুটা হলেও সামনে আসতো। ওই দিন মাহাতিরকে কোর্টে নিয়ে যাওয়ার সময় আমি প্ল্যান করে ওকে কিডন্যাপ করি। ওকে আমি নিজের হাতে শাস্তি দিতে চেয়েছিলাম। তারপর রাকিবকে ওই দিন কিডন্যাপ করতে চাই, কিন্তু ওর সাথে মারামারির মাঝখানে আমার অনেক রাগ হয়ে যায়। তখনই মনে পড়ে ওঠে এভাবে সহজে ওকে মারা যাবে না। কিন্তু আপনারা জেনে গেলেন ওই দিন রাকিবের উপরে হামলা হবে। ওই দিন নিজের হাতে গুলি করে কোনো রকমভাবে আপনাদের হাত থেকে বাঁচতে পারি, কিন্তু আপনি আমার কাজটাকে আরও সহজ করে দেন। রাকিবকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন আমাকে। এই সুযোগেই আমি রাকিবকে কিডন্যাপ করে ফেলি আর তাকেও ঠিক একইভাবে মেরে ফেলি। আবু আর প্রদীপকে তুমি কিভাবে কিডন্যাপ করেছিলে? তারা তো কঠোর নিরাপত্তার ভিতরে ছিল। স্যার, আপনি হয়তোবা ভুলে যাচ্ছেন, আমি একজন পুলিশ অফিসার। আমি পাহারাদার পুলিশদের খাবারে এমন একটি ওষুধ মিশিয়ে দিয়েছিলাম যাতে তারা 5-10 মিনিটের জন্য ঘুমিয়ে যায়, আর ঘুম থেকে ওঠার পর তাদের ঘুমানোর আগের কিছুই মনে না থাকে। এই সুযোগে আমি আবু ও সুদীপকে কিডন্যাপ করি, তারপর নিয়ে যাই একটি গ্রামে। আচ্ছা, সবাইকে তুমি একইভাবে মেরেছ, কিন্তু তুমি আবু ও সুদীপকে বাড়তি ওই কেমিক্যালটি কেন খাইয়েছিলে, যাতে তাদের শরীরের ভিতরে সব কিছু পড়ে গেছে? বেশি কষ্টে মারতে চেয়েছিলাম। আমার আদালতে ওদের শাস্তি অন্যদের চেয়েও বেশি মারাত্মক ছিল। তারপর ঠিক একইভাবে আমি আপনার কাছে গিয়ে জিহাদকে রাতে কোর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা জানাই, আর আপনি আমার উপরে বিশ্বাস করে সেটিতে রাজি হয়ে যান। তারপর আমি রিয়াকে নিয়ে জিহাদকে কিডন্যাপ করে ফেলি। বাকিটা তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা কিভাবে জানলেন যে জিহাদকে নিয়ে আমরা এখানে আছি? এই কথা বলার পরে শুভ সাহেবের পিছন থেকে একটি মেয়ে বলে, আমি নিয়ে এসেছি। সেই মেয়েটিকে দেখে রিয়াদ ও রানা দুজনেই অবাক হয়ে গেল, কারণ সেই মেয়েটি আর কেউই না, রিয়া ছিল। রিয়াকে দেখে রানা বলল, রিয়া, তুমি এখানে কিভাবে? আর কিভাবেই বা জানলে যে আমরা এখানে আছি? আমি একজন পুলিশ অফিসার। আমি এই কেসের তদন্তের জন্যই রিয়াদের ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। রিয়াদ যেদিন ভার্সিটিতে বসে একটি চিঠি পড়ছিল তখন সেটা আমি দেখে ফেলি। আমার কিছুটা সন্দেহ হয়, তারপর রিয়াদের উপর আমার সন্দেহ হয়। আমি রিয়াদের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে থাকি, কিন্তু রিয়াদের অতীতের কোনো তথ্যই আমি পাই না। রিয়াদ কেন ওদেরকে মারতে চাচ্ছে তারও কোনো তথ্যই আমি পাইনি। এজন্য আস্তে আস্তে আমি রিয়াদের উপর সন্দেহ উঠতে শুরু করে। কিন্তু ভার্সিটিতে যখন রিয়াদ ফোনে আকাশকে মারার কথা বলছিল, ঠিক তখনই আমি বুঝতে পারি এই সব কিছুর পেছনে রিয়াদের সাথে আরও কেউ আছে। তারপর আমি রিয়াদকে ফলো করে এই পর্যন্ত পৌঁছাই। আরেকটি কথা, তোমার প্রত্যেকটি লাশের পাশে একটি করে পুতুল কেন রাখতে, আর কেনই বা এতগুলো খুন করলে? হ্যাঁ, আমরা জানি
যাদের তোমরা খুন করেছো তারা খুবই খারাপ ছিল, তারা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, কিন্তু তোমরাই খুন করার কারণ কি? আর আকাশ তো ভালো ছেলে, ও তো কোনো অপরাধ করেনি, ওকে কেন তোমরা মারতে চেয়েছিলে? রিয়ার কথাগুলো শুনে রানা খুব জোরে জোরে হাসে আর রিয়াকে উদ্দেশ্য করে বলে, আমি আমার ব্যক্তিগত কারণেই ওদেরকে মেরেছি। তোমরা যখন এত কিছুই পারো তাহলে ওদের কেন মারলাম সেটা তোমরাই না হয় বের করো। রানা, তুমি মনে হয় সহজে বলবে না। তুমি কি ভুলে গেছো পুলিশ অপরাধীর মুখ থেকে কিভাবে সত্য কথা বের করে? এগিয়ে আছিস, রানাকে গ্রেপ্তার কর। গ্রেপ্তার করে থানায় নিয়ে চল। তারপর ওকে বলতেই হবে ও কেন এই খুনগুলো করেছে। রানা শুভ সাহেবের কথাগুলো শুনে একটু মুচকি হাসে, হেসে রিয়ার দিকে তাকিয়ে বলে, আকাশকে অনেক ভালোবাসো তাই না? আকাশকে সারা জীবন এভাবে ভালোবেসে যেও। একটা কথা মনে রেখো, কিন্তু ওই একই কারণে মারতে চাইনি। আকাশকে মারতে চাওয়ার অন্য কোনো কারণ ছিল। এরপর পুলিশ রানা ও রিয়াদকে নিয়ে যায়। রিয়া সবার সাথে থানায় যায়। সেখানে তারা কিছু কাজ সেরে ভার্সিটিতে যায়, কিন্তু রিয়া ভার্সিটিতে যে আকাশকে দেখতে পায় না। সে আকাশকে পাগলের মতো খোঁজে। পরে সে শরীফের কাছে জানতে পারে আকাশ আজ ভার্সিটিতে আসেনি। রিয়া ভাবে আজ দেখা হয়নি তো কি হয়েছে, কাল নিশ্চয়ই হবে। কিন্তু রিয়া পরদিন ভার্সিটিতে যেও আকাশকে দেখতে পায় না। এভাবে 15টা দিন চলে যায়, কিন্তু আকাশ আর ভার্সিটিতে আসে না। আকাশের চিন্তা করতে করতে রিয়া অনেকটাই অসুস্থ হয়ে গেছে। সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তার ভালোভাবে ঘুম আসে না। রিয়া তার বাসায় থাকা অবস্থায় হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায়। রিয়ার মা রিয়াকে নিয়ে হাসপাতালে চলে যান। সেখান থেকে জানা যায় রিয়ার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। রিয়াকে যদি নতুন কিডনি ট্রান্সফার করা না দেওয়া হয় তাহলে রিয়া আর বেশি দিন বাঁচতে পারবে না। রিয়ার বাবা অনেক জায়গায় খোঁজ করেন, কিন্তু কোনো জায়গায় কিডনি পাওয়া যায়নি। হঠাৎ ডাক্তার এসে বলেন, কিডনির ব্যবস্থা হয়ে গেছে, আমরা আজ রাতে অপারেশন করতে চাই। আপনারা সব ফর্মালিটিস পূরণ করুন। ও আপনাদের তো বলাই হয়নি, রিয়া আসলে শুভ সাহেবের মেয়ে। এই কথা শুনে শুভ সাহেব ও রিয়ার মা অনেক খুশি হন। এদিকে পুলিশ টর্চার সেলে রিয়াদ ও রানাকে টর্চার করা হচ্ছে, তবুও তারা বলেনি যে কেন তারা জিহাদ ও জিহাদের বন্ধুদের মেরেছে। তাদের মুখ থেকে বের করা যাচ্ছে না যে তারা কেন জিহাদ ও তার বন্ধুদের মেরেছে। ডাক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কিডনির ব্যবস্থা করার জন্য। হাসপাতালে ওই দিন রাতে রিয়ার অপারেশন হয়। অপারেশন করার একদিন পরে রিয়ার জ্ঞান ফেরে। রিয়ার জ্ঞান আসা মাত্রই রিয়া আকাশকে খুঁজতে থাকে। রিয়ার বাবা তেমন একটা অবাক হয় না, কারণ সে আগে থেকেই জানতেন যে তার মেয়ে আকাশ নামের একটি ছেলেকে ভালোবাসে। মা, তুই চিন্তা করিস না, আকাশকে আমরা ঠিকই খুঁজে নেব। তুই একটু সুস্থ হওয়া আগে। শুভ সাহেবের কথা শুনে রিয়ার অশান্ত মন একটু হলেও শান্তি পায়। তারপর শুভ সাহেবের কিছু কাজ থাকার কারণে শুভ সাহেব বেরিয়ে যান রিয়ার কেবিন থেকে। একটু পর রিয়ার কেবিনে ডক্টর আসেন। এসে বলেন, এখন কেমন আছেন মিস রিয়া? আপনার জন্য তো কিডনি পাওয়াই যাচ্ছিল না, খুব কষ্ট করে পাওয়া গেছে এই 2টা কিডনি। হ্যাঁ, মোটামুটি ভালো ফিল করছি আমি। কিডনি পাওয়া যাচ্ছিল না মানে? তাহলে কিডনি পেয়েছেন কিভাবে? আসলে আমি একজনকে কথা দিয়েছি আমি কিছু বলবো না, কিন্তু একজন আপনার জন্য এই চিঠিটা রেখে গেছে, আর সে বলেছে এই চিঠিটা পড়লেই আপনি সব কিছু বুঝতে পারবেন। এই নিন সে চিঠিটি। এখন আমি আসি, অন্য রুগীদের চেক আপ করতে হবে। রিয়া একটু অবাক হয়ে সেই চিঠিটা হাতে নেয়। তারপর সেই চিঠিটি খুলে পড়তে থাকে। চিঠিটা, কেমন আছো রিয়া? আশা করি ভালো থাকবে। তোমাকে অনেক কিছু বলার ছিল, সামনাসামনি হয়তো বা বলতে পারতাম না, তাই চিঠিতে লিখছি। প্রথমে তোমাকে একটা গল্প বলি। একটি শহরে একটি পরিবার ছিল। সেই পরিবারের সদস্য সংখ্যা ছিল 5 জন, 2 ভাই ও 1 বোন আর তাদের বাবা মা। তাদের বাবার ছোটখাটো চাকরি ও বড় ভাইয়ের টিউশনি পড়ানোর ইনকাম দিয়ে সেই পরিবারের অনেক ভালো করে চলে যেত। তারা খুব সুখী পরিবার ছিল। সেই পরিবারের ছোট ছেলের একজন বন্ধু ছিল। সেই বন্ধুটি ছিল এতিম। বন্ধুদের সাথে পরিবারের সবার এত ভালো সম্পর্ক ছিল যে কেউ দেখে বুঝতেই পারবে না সেই ছেলেটি পরিবারের কেউ না। তাদের পরিবারের মেয়েটি ছিল, তার নাম ছিল আয়েশা। আয়েশা অনার্স ফার্স্ট ইয়ারে পড়তো। তার বড় ভাই অনার্স ফাইনাল ইয়ারে পড়তো, আর তার ছোট ভাই ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি। একদিন পরিবারের বড় ভাই তার বোনের রুমের বাইরে থেকে কান্নার শব্দ পায়। সে তার বোনের রুমে যেয়ে তার বোনকে বলে, কি হয়েছে বোন, কান্না করছিস কেন? বাবা কি তোকে কিছু বলেছে, নাকি ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে? বল আমাকে, আমি তোর কান্না সহ্য করতে পারি না বোন। বড় ভাইয়ের এমন কথা শুনে আয়েশা তার ভাইকে জড়িয়ে ধরে আরো জোরে কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে, ভাই, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। কি হয়েছে বোন, তুই কি কিছু করেছিস? বল আমাকে। ভাই, আমি প্রেগনেন্ট। আয়েশার কথা শুনে তার ভাই থেকে কিছু দূরে সরে যায়। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভাইকে এমনভাবে তাকাতে দেখে আসা যায় কি জানতে চাচ্ছে।
ভাইয়া আমার একজন বয়ফ্রেন্ড ছিল, ও আমার কাছে এসে একদিন আমাকে বলে আমি যদি ওকে সত্যিই ভালোবাসি তাহলে ওর সাথে আমাকে রুম ডেটে করতে হবে। আমি আমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য ওর সাথে রুম ডেট করার জন্য রাজি হয়ে যাই। এখন আমার পেটে ওর সন্তান, কিন্তু আমি যখন ওকে এই কথাটি জানাই ও আমাকে বিয়ে করার জন্য রাজি হচ্ছে না। আয়েশার কথা শুনে তার ভাই তাকে সজোরে 2টা থাপ্পড় মারে আর তাকে বলতে থাকে, তুই এটা কি করেছিস? এখন আমার সমাজে মুখ দেখাবো কি করে বল? ভালোবাসার প্রমাণ যদি শরীর দিয়ে বোঝাতে হয় তাহলে সে ভালোবাসার দরকার কি? সেটা শুধু ভোগ করার একটিমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায়। সে ছেলের নাম কি, সে ছেলে কোথায় থাকে, সব আমাকে বল। আর হ্যাঁ, এখন মা বাবাকে কিছু জানাস না, তাহলে তারা অনেক কষ্ট পাবেন। ভাইয়া আমাকে তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে ওর নাম, ঠিকানা এবং ও কোন কলেজে পড়ে সব তোমাকে দিচ্ছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আয়েশার কাছ থেকে সব ঠিকানা নিয়ে তার বড় ভাই তার বন্ধুদের নিয়ে সেই ছেলেটির কাছে যায়। সেই ছেলেটির নাম ছিল রিফাত। তার পুরো ফ্যামিলি ঢাকায় থাকে। তার বাবা একজন বিজনেসম্যান। আয়েশার বড় ভাই ও তার বন্ধু রিফাতের কাছে গিয়ে বলে, এই ছেলে, তোমার নাম কি রিফাত? হ্যাঁ, আমি রিফাত, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি কে? আয়শা নামের কাউকে চেনো? সে তোমার কি হয়? কে আয়েশা? আমি আয়েশা নামের কাউকে চিনি না। যার সাথে ফিজিক্যাল রিলেশন করেছো, যার পেটে তোমার সন্তান, তাকে চিনছো না? রিফাত এবার একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে মৃদু গলায় বলে, কে আপনি? তুমি আয়শার এত বড় সর্বনাশ কি জন্য করলে? সে তো তোমাকে সত্যি ভালোবাসতো, তাহলে তার সাথে এমন নোংরামি কেন করলে? চলো এখন তাকে বিয়ে করতে হবে। না, আমি আয়েশাকে বিয়ে করতে পারবো না। কোথাকার কার সাথে নোংরামি করে এসে এখন বলছে আমার ওর পেটে নাকি আমার সন্তান। বললেই হলো নাকি? কোথাকার নষ্টা মেয়ে, ওকে আমি বিয়ে করতে পারবো না। আয়েশার বড় ভাই আয়েশার নামে এরকম খারাপ কথা শুনে আর ঠিক থাকতে পারে না। সে রিফাতকে অনেক মারে। আয়েশার বড় ভাইয়ের এত রাগ দেখে তার বন্ধুরা তাকে সেখান থেকে নিয়ে আসে। বাসায় এসে আয়েশার বড় ভাই সোজা আয়েশার রুমে চলে যান। গিয়ে আয়েশাকে বলেন, কেমন ছেলেকে ভালোবাসিস? সে ছেলের কাছে তোর কথা বলতে গেলে সে বলে তুই নাকি অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করে প্রেগনেন্ট হয়েছিস, তোকে নষ্টামে বলে। আর তার কাছে ভালোবাসার প্রমাণ দিতেই তুই এই কাজ করেছিস। ছি ছি, লজ্জা করছে তোকে আমার বোন বলতে। আর এসব কথা শুনে ফেলেন আয়শার মা বাবা। আয়শার মা এই কথাগুলো শুনে আয়শাকে অনেক মারধর করতে থাকে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। আয়েশার ছোট ভাই দরজা খুলে দেখে রিফাত ও তার 2 বন্ধু দাঁড়িয়ে আছে। আয়েশার বড় ভাই তাদের দেখে অনেক অবাক হয়। আরো অবাক হয়ে রিফাতের কথা শুনে রিফাত আয়েশার বাবা মার সামনে গিয়ে বলে, আঙ্কেল, আমি আয়েশাকে বিয়ে করতে চাই। আয়েশা, আমি দুজনকে অনেক ভালোবাসি, আর আশাকে আমি অনেক সুখে রাখবো। প্লিজ আপনি না করবেন না। আয়েশার বাবাও না করতে পারে না, কারণ আয়েশা প্রেগনেন্ট তার বাবা জেনে গেছেন। এখন যদি রিফাতকে না করে দেন তাহলে তারা সমাজে মুখ দেখাতে পারবেন না। এই জন্য আয়েশা ও রিফাতের বিয়েটা খুব তাড়াতাড়ি করিয়ে দেন। বিয়ের পর রিফাত বলে, আমার পরিবার ঢাকায় থাকে, আমি আমার বউকে ঢাকা নিয়ে যেতে চাই। এতে কেউই আপত্তি করে না, কারণ বিয়ের পর মেয়ে তার শ্বশুর বাড়ি যাবে, এটাই স্বাভাবিক। তারপর বিয়ের দিন রাতেই তারা ঢাকায় চলে আসে। ঢাকায় এসে রিফাত আয়েশাকে একটি বাংলোতে নিয়ে আসে। আয়েশাকে বলে, তুমি উপরে যাও, উপরে দেখো একটি সাজানো রুম আছে, তুমি রুমে বসে থাকো, আমি বাইরে থেকে আসছি, আমার বাইরে কিছু কাজ আছে। আয়েশা কিছু মনে না করে সেই রুমে গিয়ে রিফাতের জন্য অপেক্ষা করে আর নিজের সংসার কিভাবে সাজাবে তা নিয়ে রঙিন স্বপ্ন দেখতে থাকে। হঠাৎ খুব জোরে দরজায় নক হয়। আয়েশা মনে করে রিফাত এসেছে, এই জন্য সে কিছু মনে না করেই খুলে দেয়। কিন্তু সে দেখে বাইরে রিফাতের বন্ধুরা ড্রিঙ্কস নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। আয়েশাকে সরিয়ে তারা একে একে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আয়েশা ভীতু চোখে তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা দরজা বন্ধ করলে কেন? আর তোমরা এই অবস্থায় এখানে এসেছো কেন? রিফাত কোথায়? আয়েশা পরিস্থিতি সুবিধার মনে না করে রিফাত রিফাত বলে চিৎকার করতে থাকে, কিন্তু রিফাত আসে না। আয়েশা চিৎকার করতে দেখে রিফাতের এক বন্ধু বলে, আর জান চিৎকার করছো কেন? রিফাত আসবে না। তোমরা তো আজ বাসর রাত, হিংসা নেই তো কি হয়েছে, আমরা আছি, আমরা মিলে বাসরটা সেরে ফেলি। এই বলে তারা সবাই আয়েশার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা মোট 6 জন ছিল। 6 জন নেশাগ্রস্ত নরপশুর সামনে আয়েশা একা কিছুই করতে পারলো না। তাকে সারা রাত সেই 6 জন নরপশু মিলে ধর্ষণ করে। সকালে রিফাত সেই রুমে প্রবেশ করে। তাকে দেখে অনেকটাই খুশি হয় আয়েশা। সে ভাবে রিফাত তাকে সাহায্য করবে, তাই সে রিফাত আসার সাথে সাথে অনেক ব্যথা সহ্য আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে? তুমি না আমাকে ভালোবাসো? তোকে আমি কখনোই ভালোবাসিনি, আমি তো ভালোবেসেছিলাম তোর শরীরের জন্য। তোর সাথে আর কয়দিন ফুর্তি করতে চেয়েছিলাম, কিন্তু তুই প্রেগনেন্ট হয়ে গেলি। ভেবেছিলাম তোকে ছেড়ে দেব, কিন্তু তোকে নষ্টা বলাতে
তোর বড় ভাই আমাকে অনেক মেরেছে। ওই কুত্তার বাচ্চার জন্য সেদিন আমাকে মার খেতে হয়েছিল। তাই তোকে এখন সত্যি সত্যি নষ্টা মেয়ে বানিয়ে দেব। আমরা সবাই মিলে তোকে ভোগ করব। এই সাথে কেমন কথা শুনে রিফাতকে জোরে জোরে 2টা থাপ্পড় মারে আর বলে, তোর মতো কুত্তার বাচ্চার মুখ দিয়ে আমার ভাইয়ের সম্পর্কে একটা বাজে কথা বলবি না। আমারই ভুল ছিল, আমি অন্ধের মতো তোর মতো কুত্তার বাচ্চাকে ভালোবেসেছি। কবি যখন করেছিস তাহলে এবার শাস্তি ভোগ কর। রিফাত এই কথা বলে আয়েশার উপর ঝাঁপিয়ে পড়ে। আয়েশা ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার সাহায্যের জন্য আসে না। তার এত চিৎকার দেখে রিফাত বলে, আহ, এত চিৎকার করছো কেন? এই রুমটা সাউন্ড প্রুফ, তোমার চিৎকার বাইরে যাবে না, তাই চিৎকার করে কোনো লাভ নেই। এদিকে আয়েশার বাড়িতে সবাই চিন্তিত। কাল বিয়ে হলো, সে তার শ্বশুর বাড়িও গেল, কিন্তু একটিবার তার বাবা মার কাছে এখনো ফোন করলো না। ঠিকমতো পৌঁছে গেছে কিনা তাও জানালো না। দুপুরের দিকে হঠাৎ রিফাত আয়েশার বড় ভাইয়ের ফোনে কল দিল। হাতে একটি কেমিক্যাল এর বোতল নিয়ে আয়েশার চুল ধরে আয়েশার মুখে ঢেলে দেয়। এর ফলে আয়েশার শরীরের ভিতর উড়ে যায়। তারা এই কাজগুলো করলেও আয়েশাকে ছাড়ে না। আয়েশার এই অসহ্য যন্ত্রণার মাঝে তাকে তারা আবার ধর্ষণ করে। তারপর সেখান থেকে তারা চলে যায়। কিন্তু রিফাত এই কেমিক্যালের বিষয়টি জানতো না। রিফাত আয়েশার জন্য খাবার নিয়ে আসলে আয়েশা খেতে পারে না। আয়েশা খাচ্ছিল না দেখে রিফাত বলে, এই শালি, তুই খাচ্ছিস না কেন? চুপচাপ খা, না হলে সেই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবো। আয়েশা কথা বলতে পারছে না, তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। সে মনে মনে কামনা করছে, আল্লাহ, তুমি আমাকে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমাকে তুমি তোমার কাছে ডেকে নাও। আল্লাহ, এই নরপশুদের শাস্তি আমি তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি এদের শাস্তি দিও। আয়েশা খাচ্ছে না দেখে রিফাত একটু অবাক হয়, কারণ রিফাত ভিডিওর কথা বললেই আয়েশা সব কথা মেনে নিত। আবার সে লক্ষ্য করে আয়েশা কোনো কথাই বলছে না, আর অনেকটাই দুর্বল মনে হচ্ছে। সে জানতো তার 2 বন্ধু আয়েশার কাছে এসেছিল তারা আসার আগে, এই জন্য সে তাদের কাছে চলে যায় জানার জন্য আয়েশার কি হয়েছে। এই সুযোগে আয়েশা তার ভাইয়ের জন্য একটা চিঠি লিখে। আয়েশা চিঠিতে যা লিখছে, প্রিয় ভাইয়া, আমাকে মাফ করে দিও। আমি তোমাদের না জানিয়ে অনেক বড় ভুল করেছিলাম। তখন আমি একজন ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। আমার সুখের কথা ভেবে তোমরা তার সাথেই আমাকে বিয়ে দিলে, কিন্তু ভুলের শাস্তি তো পেতেই হবে। কিন্তু হয়তোবা আমি শাস্তি একটু বেশি পেয়ে গেছি। আমাকে তোমরা মাফ করে দিও। ভাইয়া, তুমি রিফাতকে ছাড়িস না। সিফাত আমার সাথে অনেক খারাপ কিছু করেছে। তারপর তার সাথে এতদিন যা কিছু হয়েছে সেই সব এই চিঠিতে লেখে। তারপর ফ্যানের সাথে তার ওড়না পেঁচিয়ে সে নিজে নিজেই আত্মহত্যা করে। রিফাত ও সেই 2 জন বন্ধু রুমে এসে দেখে আয়েশা মারা গেছে। তারা এবার একটু ভয় পেয়ে যায় এবং তারা সেই রুমের দরজা লক করে চলে যায়। যেহেতু সেই বাড়িটি ছিল রিফাতের বাবার, তাই সেভাবে পড়ে এসে লাশটিকে গায়েব করে দিবে। আয়েশার বড় ভাই ও ছোট ভাই ও ভাইয়ের বন্ধু 3 জনই আয়েশার সাথে দেখা করতে সেই বাড়িতে আসে। আয়েশা ঢাকায় আসার আগে তাদের এই ঠিকানা দিয়ে এসেছিল। তারা দরজায় কলিং বেল বাজলে কেউ খোলে না, পরে তারা দরজা ধাক্কা দিয়ে মেইন গেট খোলা ছিল। তারা ভিতরে প্রবেশ করে দেখে অনেক মদের বোতল পড়ে আছে ড্রয়িং রুমে। এরপর তারা আস্তে আস্তে বাড়ির ভিতরে যায়। তারা একটি রুমের সামনে এসে তাকে রুমটি তালাবদ্ধ। বাসার কোনো রুমে তালা দেওয়া নাই। বাসায় এমন অবস্থা দেখে তাদের ভালো লাগছিল না। তারা সেই দরজার তালা ভাঙে এবং তারা দেখতে পায় তাদের বোনের ঝুলন্ত লাশ। তারা সেই লাশ দেখে আসার ছোট 2 ভাই সেই লাশটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর বড় ভাই সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বড় ভাইয়ের চোখে সেই চিঠিটি পড়ে। সেই চিঠিটি হাতে নিয়ে পড়তে থাকে। তারপর বড় ভাই আবারও স্থির হয়ে দাঁড়িয়ে যায়। ছোট 2 ভাই দেখে সেই চিঠিটা বড় ভাইয়ের হাত থেকে নিয়ে পড়তে থাকে। ছোট ভাইয়ের বন্ধু বলে, ভাইয়া, রিফাতকে আমরা ছাড়বো না। আমার এই দুনিয়াতে কেউ নেই, কিন্তু আপনারা আমার পরিবার হয়ে দাঁড়িয়েছিলেন। আয়েশা আপু আমাকে যতটা ভালোবাসতো তা হয়তোবা নিজের ফোন এতটা ভালোবাসতো না। কিন্তু ভাইয়া, আমরা রিফাতকে তো চিনি। রিফাতের কোনো বন্ধু এর সাথে জড়িত, তাদেরকে আমরা কিভাবে চিনব? তারপর আয়েশার ছোট ভাই পাশ থেকে কান্না করতে করতে বলে, ভাইয়া, চিঠিতে আপু যে ভিডিওগুলোর কথা বলছো সেই ভিডিওগুলো এই ল্যাপটপে আছে। এখানে সব মুখ দেখা যাচ্ছে। আমরা এই ভিডিও দেখেই সবাইকে চিহ্নিত করতে পারবো। বড় ভাই সেই ল্যাপটপটি হাতে নিয়ে ভিডিওগুলো দেখে। এবার তার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে চিৎকার করে বলতে থাকে, রিফাত, আমি তোকে ছাড়বো না। তুই আমার আদরের বোনটাকে মেরে ফেললি, আমি তোকে এর চেয়েও কয়েক গুণ শাস্তি দিয়ে মারবো। আয়েশার লাশ তার বাড়িতে নিয়ে যেয়ে দাফন করা হয়। আয়েশার বাবা মা তার লাশ থেকে অনেকটাই ভেঙে পড়েন। পরদিন সকালে উঠে দেখা যায় আয়েশার বাবা আয়েশার সুখে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। বাড়িতে ইতিমধ্যে আয়েশার শোকে সবাই বিভোর ছিল। তারপর আবার আয়েশার বাবার মৃত্যুবরণ করে। আয়েশার বাড়িতে আরও সুখ বয়ে যায়।
তার বাবাকেও দাফন করা হয়। আয়শার বাবার দাফনের কাজ শেষ করে সেদিন রাতে সবাই ঘুমিয়েছিল। সকালে উঠে ছোট ভাইয়ের সেই বন্ধুটি যে দেখে ইরশাদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, সেখানে 3টি লাশ পাওয়া গেছে। পুলিশ বলেছে লাশ 3টি হলো আয়শার মা, বড় ভাই ও ছোট ভাইয়ের। আয়শার ছোট ভাইয়ের বন্ধু সেখানে কিছুক্ষণ থেকে বাড়ি চলে আসে। সে এত দুঃখ আর সহ্য করতে পারছে না। এতিম ছিল, তার বন্ধুর পরিবারই তার পরিবারের হয়ে উঠছিল। চোখের সামনে তাদের সবার মৃত্যু দেখলো। সে কি করে এইগুলো সহ্য করে বেঁচে থাকবে? হঠাৎ তার বাসায় কলিং বেল বেজে ওঠে। তারপর সে দরজা খোলার সাথে সাথে দুজন লোক তাড়াতাড়ি তার ঘরে প্রবেশ করে। সে তাদের দেখে অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে বলতে থাকে, আপনারা কারা? আপনারা আমার বাড়িতে কিভাবে ঢুকলেন? বন্ধু আমি। আয়শার ছোট ভাইয়ের বন্ধু বুঝতে পারে যে এইটা তার বন্ধু আর ছোট ভাই। আর পাশে থাকা লোকটি আয়শার বড় ভাই। প্রথমে দেখে চিনতে পারেনি, কারণ তাদের মুখে আগুনে ঝলসে গেছে। সে তাদের দেখে অবাক হয়। এতটা উড়ে যাওয়ার পরেও তারা হেঁটে হেঁটে তার বাড়ি পর্যন্ত এসেছে। এতটা যন্ত্রণা সহ্য করেও তারা সেই তার বন্ধুর কাছে উদ্দেশ্য করে বলে, তোদের এই অবস্থা কি করে হলো? কে করেছে এসব? আর তোরা বেঁচে গেলি কিভাবে? আসলে রিফাত বুঝতে পারছিল যে আমরা আয়েশার মৃত্যুর বদলা অবশ্যই নিব, তাই সে আমাদের পরিবারের সবাইকে মারার জন্য বাড়ি গুনতে পাঠায়। কিন্তু যে 3টা লাশ পাওয়া গেছে সেগুলো কাদের? পুলিশ তো বললো সেখানে তোদের 2 জনের লাশও আছে। যারা আমাদের মারতে এসেছিল তাদের দুজনকে আমরা মেরে ফেলি ওখানে। ওদের সাথে মারামারি এক পর্যায়ে ওরা দরজা বন্ধ করে আগুন লাগিয়ে চলে যায়। আর আরেকজনের লাশ হলো মায়ের মা, আর বেঁচে নেই। এই বলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় আয়শার ছোট ভাই। আর তার বড় ভাই নিশ্চুপ হয়ে সোফায় বসে থাকে। তারপর সেই বন্ধু তাদের দুজনকে চিকিৎসা করায়। তাদের দুজনের মুখে আগুন অনেকটাই পড়ে যায়, ফলে তাদের মুখে প্লাস্টিক সার্জারি করতে হয়। এই জন্য তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়। তাদের সুস্থ হতে অনেকটা সময় লেগে যায়। সমাজের কাছে তারা মৃত। তাদের চেহারা পরিবর্তন হয়ে যাওয়ার ফলে তারা যখন সুস্থ হয়ে ফিরে আসে তাদের কেউ চিনতে পারে না। বড় ভাই একজন পুলিশ অফিসার হয়। তারা 3 জন মিলে এফেক্ট প্ল্যান বানায়। তাদের সেই রকমভাবেই মারা হয় যেভাবে আয়শাকে অত্যাচার করেছিল তারা। এক এক করে তাদের মারা হয়। সেই 2 জন আয়শার মুখে কেমিক্যাল ঢুকিয়ে দিয়েছিল। তারা জন্য আয়শার শরীরের ভিতর পড়ে গিয়েছিল। সেই 2 জনকে ওই কেমিক্যালের চেয়েও 2 গুণ পাওয়ারফুল কেমিক্যাল তাদেরকে খাওয়ানো হয়, যাতে তারা সেই যন্ত্রণা বুঝতে পারে। লাস্টে রিফাতকে মারা হয়, কিন্তু রিফাতকে তারা নিজের হাতে মারে না। রিফাতকে এতটা যন্ত্রণা দেয় জেনে সে নিজের মৃত্যুবরণ করে। আর সে আত্মহত্যা করে। প্রত্যেকটা লাশের পাশে তারা একটু করে পুতুল রেখেছে, যেন মানুষ বুঝতে পারে তারা কোনো নিকৃষ্ট কাজের জন্য শাস্তি পেয়েছে। কিন্তু এই সব কিছুর মাঝে তারা 3 জন একটি কথা জানতে পেরেছিল। সেটা হলো রিফাতের নাম আসলে রিফাত ছিল না, তার নাম ছিল জিহাদ। কি ভাবছো এতক্ষণ জিহাদের কেন হত্যা করা হয়েছে এই কথা বলছিলাম? হ্যাঁ, তুমি কি ভাবছো? আর আয়েশার বড় ভাইয়ের নাম ছিল রানা এবং ছোট ভাইয়ের নাম ছিল রিয়াদ। আর রিয়াদের বেস্ট ফ্রেন্ডের নাম ছিল আকাশ। আমি সেই এতিম ছেলে। এই সব কিছুর পেছনে আমার হাত ছিল। তাই যখন আমি জানতে পারি তুমি শুভ সাহেবের মেয়ে, তখন তোমাকে চাইলেও ভালোবাসতে পারিনি, কারণ একজন পুলিশ অফিসার কখনো একজন খুনিকে তার মেয়ের জামাই মানাবে না। তাই তুমি এত ভালোবাসার পরেও আমি তোমাকে ভালোবাসতে পারিনি। ইতিমধ্যেই আমি অনেক ভালোবাসার মানুষকে হারিয়ে যাচ্ছি। নতুন করে আর দুঃখ পেতে চাচ্ছিলাম না। আর তারা তখন আমাকে মারতেই চায়নি। আমাদের প্ল্যান ছিল আমরা জিহাদ ও জিহাদের বন্ধুদের মেরে পুলিশের কাছে ধরা দিব, কিন্তু ওরা জানতো যে আমরা কাজ করেছি তাতে হাতের নির্ঘাত ফাঁসি হবে। কিন্তু তারা এমন একটা প্ল্যান করতে চেয়েছিল যাতে আমি দুনিয়ার কাছে মরে যাব, কিন্তু আসলে আমি পৃথিবীতে বেঁচেই থাকবো। হয়তো তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন আমি আর এই দুনিয়াতে নেই। তোমার শরীরের এই 2টি কিডনি ট্রান্সফার করা হয়েছে, সেই 2টি কিডনি আমার। তোমাকে এই জন্য বললাম কারণ আমার মৃত্যুর সংবাদ শুনে তুমি যেন তোমার নিজের কোনো ক্ষতি না করো। আমি তোমার মধ্যেই বেঁচে থাকবো। ভালো থেকো তুমি। পারলে আমাকে ক্ষমা করে দিও। চিঠিটা পড়ে রিয়া চিৎকার করে কান্না করতে থাকে। 5 বছর পর রিয়া সাজেক ভিলার বারান্দায় দাঁড়িয়ে সাজেকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। সেখানে তার হাজবেন্ডের সাথে হানিমুনে এসেছে। সে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন দিয়ে তার স্বামী তাকে জড়িয়ে ধরে। এমন কাণ্ড দেখে রিয়া বলে, আকাশ কি করছো? তুমি কিন্তু অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। এত সুন্দর একটা বউ থাকলে একটু দুষ্টুমি করতেই হয়। তো ম্যাডাম কি ভাবছিলেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমাদের অতীতের কথা ভাবছিলাম। হ্যাঁ, রিয়ার স্বামী আকাশ। আকাশের সাথে রিয়ারই বিয়ে হয়েছে। এখন আপনারা ভাবছেন আকাশ তো 5 বছর আগে মারা গেছে, তাহলে রিয়ার সাথে আকাশ এখন কিভাবে আসবে? চলেন তাহলে ফ্ল্যাশব্যাকে চলে যাই। আসলে সেদিন যখন আকাশ রিয়ার কিডনি দিতে হাসপাতালে গিয়েছিল তখন রিয়াদ হাসপাতালে চলে আসে। সে পুলিশ থেকে পালিয়ে এসেছিল। রিয়াদ আকাশকে এসে জানায়, আকাশ বন্ধু, তুই আমাদের জন্য অনেক করেছিস।
রিয়ার ব্লাড গ্রুপ ও আমার ব্লাড গ্রুপ এক। রিয়াকে আমিও কিডনি দিতে পারবো। তুই কিডনি দিস না বন্ধু। রানা ভাইয়া পুলিশের থেকে পালানোর সময় পুলিশের গুলিতে মারা গেছে। হয়তো পুলিশ আমাকে খুব তাড়াতাড়ি খুঁজে ফেলবে। তাই বলছি বন্ধু, তুই চলে যা। আমাকে কি মিনিটে দিতে দে। তোকে আমার কসম, তুই কিডনি দিবি না। আমি কি নিয়ে থাকবো? কিন্তু দুটো কিডনি দিয়ে দিলে তো তুই মরে যাবি ভাই। তুইও তো মরে যাবি। আমার এই দুনিয়ায় আর কেউ বেঁচে নেই, কিন্তু তোর জন্য রিয়া থাকবে। ভালো থাকিস বন্ধু। রিয়াকে কখনো কষ্ট দিস না, ও তোকে খুব ভালোবাসি। রিয়াদের অপারেশন চলাকালীন সবসময় আকাশ রিয়াদের অপারেশন থিয়েটারের দরজায় পাশেই ছিল। সেখানে একজন নারীর প্রেগন্যান্সি, তার অপারেশন হবে, কিন্তু তার অনেক রক্তের প্রয়োজন ছিল। রক্ত না পাওয়া গেলে তাদের অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আকাশ রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। সে ওই মহিলাকে রক্ত দিয়ে কখন অজ্ঞান হয়ে যায় তা সে বুঝতে পারে না। 1.5 দিন পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর আকাশ রিয়ার কাছে চলে যায়, কিন্তু আকাশ দেখে ইতিমধ্যে রিয়া তার লেখা চিঠি পড়ে ফেলেছে। আকাশ ভাবছিল সব সত্যি জেনে রিয়া তার দিকে গ্রহণ করবে না, তাই সে দেশ ছেড়ে চলে যায়। আকাশ 5 বছর পরে কোনো একটা কাজের জন্য দেশে আসে। হঠাৎ রাস্তায় রিয়ার সাথে তার দেখা হয়ে যায়। এখনো বিয়ে করেনি সে, আকাশের স্থানে কাউকে বসাতেই পারেনি। হয়তো সে তাকে নিজেকে শেষ করে দিত, কিন্তু আকাশ তাকে বলে দিয়েছিল আকাশ তার মধ্যে বেঁচে থাকবে। তাই রিয়া নিজেকে শেষ করে নেয়। তারপর তারা দুজনকে বিয়ে করে ফেলে। বর্তমানে আকাশ রিয়াকে তার কোলে তুলে নেয়। কি করছো আকাশ? পড়ে যাব তো। দেখো, এখন একদম দুষ্টুমি করবে না। তুমি অতীত নিয়ে ভাবতে ভাবতে অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই তোমার বিশ্রামের প্রয়োজন। তাই তোমাকে বিছানায় নিয়ে যাচ্ছি। না, আমার বিশ্রাম লাগবে না, তুমি ছাড়ো আমাকে। তারপর আকাশ রিয়াকে বিছানায় ফেলে দেয় এবং আকাশ রিয়ার উপর উঠে বসে। আকাশ ঘন নিঃশ্বাসে রিয়ার মুখের উপর পড়ছে। রিয়া হালকা হালকা কেঁপে উঠছে। তারপর বাকিটা ইতিহাস ভাই, এর পরে লেখলে চাকরিটা আর থাকবে না। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি